লাইভ হচ্ছে ফ্যান লক ফ্যান লক জি লাইভ হচ্ছে জি। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের 41তম BCS লিখিত প্রস্তুতি সম্পর্কে গাইডলাইন ক্লাসে সকলকে স্বাগত। নেট সমস্যা, ওকে। আশা করি সবাই দেখতেছেন। আচ্ছা, আমাদের আজকে জাস্ট আমরা একটু গাইডলাইন নেব যে আসলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আমাদের কীভাবে সম্ভব, প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে, নোট করার ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলোকে গুরুত্ব দেব। তো যাই হোক, আমি প্রথমে যদি বলি এই দুটি সাবজেক্টের গুরুত্ব কি। এই দুটি সাবজেক্টের গুরুত্ব বেসিক্যালি অনেকের কাছে যদি বলা হয় যে ম্যাথস, সায়েন্স আর হলো ইংলিশ, আমি এটা সবসময় বলি তিনটা সাবজেক্টের গুরুত্ব সবচেয়ে বেশি। ম্যাথ এবং সায়েন্সে আমি সবসময় বলি যদি কেউ 150 পায় আর ইংলিশে যদি 120 পায়, এটা জেনারেল ক্যাডারদের নম্বর, খুব ভালো নম্বর। আর যদি সে এর পাশাপাশি কোনোটা যদি ল্যাকিংস থাকে, তখন তার জন্য বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটার পাশাপাশি এই দুইটা সাবজেক্টে অনেক সময় যারা গদবাঁধা পড়াশোনা করে তারা একটা সমস্যায় পড়ে যায়। গদবাঁধা পড়াশোনা করলে বা গদবাঁধা লিখলে, যে জাস্ট সাবজেক্টটি বইতে গদবাঁধা লিখতে থাকলো পৃষ্ঠার পর পৃষ্ঠা। আমি এমনও দেখছি, বিশেষ করে 35-এ আমি একজনকে চিনি যিনি এখন পিডিবিতে চাকরি করেন। পিডিবিতে খুব সম্ভবত রংপুরে আছেন, উনি রংপুর জোনে আছেন নাকি পিডিবিতে। 35 BCS-এ উনি ম্যাথে পেয়েছিল 88 মনে হয়, আর উনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে পেয়েছিলেন 45 আর একটা 100 নিচে, বাংলাদেশ অ্যাফেয়ার্সে 100 নিচে পেয়েছিল। মানে এটা নিয়ে আমি খুব তার সাথে বললাম যে আপনি এত নম্বর পেয়ে এখানে এত কম পেয়েছেন। এবং সে কিন্তু ওই বছর আর কি হলো, সে মানে 35-এ আর কিছু পেল না, মানে সে ক্যাডার পায়নি। আমি আরও একজনকে চিনি যিনি ম্যাথ, সায়েন্স, ইংলিশে ভালো, পাশাপাশি এটাতেও ভালো, যেমন হলো ইব্রাহিম। যদি দেখে থাকো, ইব্রাহিম সম্পর্কে আমার বলতে হবে, ও আমার স্কুলের জুনিয়র। ও ম্যাথ সায়েন্সের পাশাপাশি এটাতেও ভালো। ও 35-এ পেয়েছে ভেটেরিনারি ক্যাডার, ওই যেটাকে বলে লাইভ স্টক ক্যাডার। ও 36-তে পেয়েছে পুলিশ ক্যাডার। আর 37-এ পেয়েছে অ্যাডমিন ক্যাডার। ও জাস্ট 37-এ ভাই ওকে বলে দিয়েছে যে তুমি গো অ্যান্ড জয়েন দ্য পুলিশ, বাংলাদেশ পুলিশ। ওকে বলে মানে ভাইবা নিছে এটা যে গো অ্যান্ড জয়েন দ্য বাংলাদেশ পুলিশ। ওকে পাস করাইছে, তারপরেও অ্যাডমিন পেয়েছে, কারণ ওই তিনটাতেও ভালো, এই দুইটাতেও ভালো। এই জন্য ও এটা করেছে, মানে এই রেজাল্টটা করেছে। ও কোনো কোটা ছিল না, খুবই ট্যালেন্ট। বিশেষ করে ও ম্যাথ সায়েন্সে ভালো, সাইফোর্স ইংলিশ পড়াতো, পাশাপাশি বাংলাদেশ ইন্টারন্যাশনাল সম্পর্কে তার খুব ভালো ধারণা ছিল এবং সে লেখার আর্ট বুঝতে পারত, যার জন্য তার রেজাল্ট হলো এটা। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের বেসিক্যালি
বেসিক্যালি যেটা হলো যে আমাদের এক এক মিনিট, হ্যাঁ, বেসিক্যালি যেটা হলো যে আমাদের বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল গুরুত্ব অনেক আছে। এখন আমার মতো আবার গুরুত্ব থাকলে হবে না। আমার রেজাল্টটা বলি, আমি 35-এ বাংলাদেশ বিষয়াবলিতে পেয়েছি 143। আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে পেয়েছি 89 আনসার করে 66। 89 আনসার করছিলাম, 11 মার্কস আনসার করতে পারি নাই, মানে আমি যেটা দেখছি। তাহলে এখানে পেয়েছি আমি 66, এখানে পেয়েছি 143। কিন্তু আমি তো ম্যাথে পেয়ে গেছি 11। ম্যাথে পেয়েছি 11, সায়েন্সে পেয়েছি 48। তাহলে এটা তো হইলে হবে না। কারণ আমার ওই হিসাবটা বললাম যে এটাতে হলে হবে না, এখানেও ভালো করতে হবে, যার জন্য আমি একটা বাঁশ খেয়েছি। কিন্তু আমার এখানে পেয়েছি 143 আর এখানে পেয়েছি 66। এখন যে এখানে খুব ডেটা গ্রাফ তারপরে হলো খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে, সে এখানে খুব ভালো নম্বর পাবে। এখানে তার জন্য এখানে ভালো নম্বর আসবে যদি কেউ কয়েকটা বিষয় ফলো করে। তা সেক্ষেত্রে আমি এই জিনিসটার কথা বলতে পারি, যেমন আমি 35তমতে কোয়েশ্চেন আসছিল 40টা প্রশ্ন আসছিল 5 মার্কস করে, 40 × 5 = 200। আমি এখানে গুনে 80 পৃষ্ঠা লিখেছিলাম, আমার মনে আছে। গুনে মানে আমি, অর্থাৎ গুনে কি মানে লুজ শিট নিয়ে লুজ শিট থেকে একেবারে কাউন্ট করতে পারছি, আমার প্রায় 80 পেজ আমি লিখছি। এবং আমি কি করেছি, বিশ্বাস করেন, এখানে অভিজ্ঞতা আর কি, আগের 2টা বিসিএসে 33-34 রিটেনের অভিজ্ঞতা থেকে বলছি যে আমার কেন জানি এইগুলো আমি লিখতে পারি, টপিক দেখলে আমি লিখতে পারবো, কারণ আমি অনেকদিন ধরে পড়াচ্ছি বা পড়াই বা একটু আপডেট থাকি। সেজন্য আমি কি করছি, আমার ধারণা করছে যে আমি কোশ্চেন পড়ার চাইতে আমি দেখবো যে কত নম্বর দেখে আমি দুমায়া লিখবো। আমি জাস্ট এরকমই করেছিলাম যে 5 নম্বরের জন্য মানে 6 মিনিট টাইম নিছি আমি, যে প্রত্যেকটা কোশ্চেন আমি 6 মিনিটের মধ্যে শেষ করব। তার মানে 40 × 6 = 240 মিনিট। 240 মিনিটে আমি 4 ঘন্টায় 240 মিনিট হয়, এবং আমার এটা মেকআপ হয়ে গেছে, একেবারে ঘন্টা পড়ে গেছে, আমার লেখা শেষ, এমন অবস্থা হয়েছে। তো যাক, আমি এটা একটু শেয়ার করব। তো আমি যেটা বলবো ভাই, যদি কেউ বাংলাদেশ ইন্টারন্যাশনালে যদি কেউ মনে করে যে এখানে আসলে ক্যাডার বানায় না, আসলে বর্তমান যে কোশ্চেন হয় সেখানে এই সাবজেক্টের গুরুত্ব অনেক বেশি। কারণ অনেক সময় এখানে অবজেক্টিভ স্টাইলে কোশ্চেন করে থাকে। তো অবজেক্টিভ স্টাইলে কোশ্চেন করলে তখন কিন্তু ওখান থেকে মার্কস পাওয়া যায়। 40তম কোশ্চেনটা আপনি দেখবেন অনেকটা অবজেক্টিভ, যে গত 5 বছরের জিডিপি প্রবৃদ্ধি লিখুন, একেবারে এরকম প্রশ্ন আসছে। তাহলে 5 বছর জিডিপি প্রবৃদ্ধি লিখলে পাশে তো আপনাকে কাইটা এখানে কত করবে? 5 বছরে যদি আপনি জিডিপি প্রবৃদ্ধি দেন, এখানে একটা পাতার মধ্যে শেষ। ঠিক আছে, আর প্রবৃদ্ধি কাকে বলে একটা সংজ্ঞা দিলেন, প্রবৃদ্ধি 5 বছর এটা দেখাই দিলেন, আপনার কিন্তু এখানে কিন্তু নম্বর আপনি পেয়ে যাবেন। তো আপনি দেখবেন এখানে কোশ্চেনটা কেমন হয়। আমি জাস্ট এই স্ট্র্যাটেজিটা নিয়ে আলোচনা করব, দেন আমি আপনারা জানেন আমাদের 41তম বিসিএসের রিটেন বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আমি একটা কোর্স চালু করছি, অনলাইন কোর্স আপনাদের রিকোয়েস্টে, এবং সেটা প্রতি রবি, সোম, মঙ্গল, বুধ 4 দিন সপ্তাহে 8:30 ইনশাল্লাহ, 8:30 শুরু হবে ইনশাল্লাহ, 30-এ। তো এই রকমের করে আমি ইনশাল্লাহ আপনাদের প্রায় 50টা ক্লাস সাজিয়েছি। 50টা মানে ইন্টারন্যাশনাল 26টা, বাংলাদেশ 24টা মোটামুটি চিন্তা করছি, তবে আরও একটু বাড়বে। কালকে সকালে আমি পুরো আউটলাইনটা ইনশাল্লাহ আমি গ্রুপে শেয়ার করব। তো যাই হোক, আপনারা ভর্তি হতে পারবেন, এবং কালকে ক্লাসটা উন্মুক্ত থাকবে কিনা জানি না, আজকের ক্লাসটা উন্মুক্ত। তো যাই হোক, আমি একটু আসি যে আমার অভিজ্ঞতার আলোকে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করব, এবং কিভাবে ভালো করা যাবে তার একটা স্ট্র্যাটেজি আমি দেবো, কৌশল দেব। সবাই সব সাবজেক্টে বস হবে না। এখন বলতে পারেন যে বিসিএসে যিনি ফার্স্ট হয়েছেন তার কথা আলাদা, আমার বিষয়টা হচ্ছে আমি ভালো নম্বর পেয়েছি, এতটুকু আমি বলতে পারি যে 89 আনসার করে 66 পেয়েছি, এটা আমার জন্য বিশাল নম্বর, এবং 143 পাইছি, এটা বিশাল নম্বর। কিন্তু আমি ম্যাথে পাইছি 11, তা তো আমি বললামই, এখানে তো একটা বিষয় থাকেই। এবং ম্যাথে 11 আর ভাগ্য ভালো আমি কি জানো মেন্টাল অ্যাবিলিটিতে 39 পাইছিলাম, যে জন্য 5 মার্কস আসছে, নয়তো ভাইবা দিতে পারতাম না। এখন যেটা আসি, বিষয়টা হলো যে বাংলাদেশ বিষয়াবলী বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনি ভালো নম্বর পাওয়ার স্ট্র্যাটেজিটা কী হতে পারে? নাম্বার ওয়ান হলো আপনার লেখার মধ্যে গ্রাফ থাকতে হবে। গ্রাফ রাখা যেতে পারে, ট্যাবল রাখা যেতে পারে, ম্যাপ রাখা যেতে পারে।
টেবল, গ্রাফ, ম্যাপ এবং এখানে পেন্সিলের বেশি ব্যবহার রাখা যেতে পারে। পেন্সিলের ব্যবহার তারপরে হলো এখানে ম্যাপ, টেবল, গ্রাফ, পেন্সিলের ব্যবহার। এরপরে হলো এইটা একটা বিষয়। এরপর হলো এখানে আপনার অবজেক্টিভ স্টাইলে লেখা যেতে পারে। অবজেক্টিভ স্টাইলটা কেমন? যেমন আপনার প্রশ্নটা সাবজেক্টিভ কিন্তু আপনি অবজেক্টিভ স্টাইল এটা নিয়ে আসতে পারেন। যেমন গত বছর একটা প্রশ্ন আসছে, ধরেন একটা প্রশ্ন আসছে, আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কথা বলি, আমার কাছে পোর্শনটা আছে। যেমন অর্থনৈতিক কূটনীতি কী? তাহলে অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব কী? এখন এই যে কোনো একটা গুরুত্ব আসতে পারে, তাহলে এই গুরুত্বটার ক্ষেত্রে আপনি কি করবেন? গুরুত্বটার ক্ষেত্রে আপনি দেখলেন এখানে নম্বর কত? 4 নম্বর। ধরেন 4 নম্বরের জন্য আপনি 1, 2, 3 মানে 1, 2, 3 এবং 4 এই রকমের অবজেক্টিভ স্টাইলে আপনি লিখতে পারেন। এতে হবে কি, যে গুরুত্বটা যে আপনি অন্তপক্ষে 4টা বিষয়কে আপনি ফোকাস করছেন, এরপরে আপনি উপরের নিচে আবার লিখলেন যে এছাড়াও এই কয়েকটা গুরুত্ব, এরকমের কয়েকটি গুরুত্ব থাকে। আপনি এখানে সাবজেক্টিভও কিছু লিখলেন, অবজেক্টিভও একটা শো করলেন। তার মানে এটার একটা মানে যেটাকে বলে যে যিনি খাতা দেখবেন তার কাছে ব্যাপারটা সহজ হলো, যে সে 4টা গুরুত্ব অন্তপক্ষে লিখেছে। গ্লোবালাইজেশনের গুরুত্ব কি, বিশ্বায়নের গুরুত্ব কি? আপনি কমপক্ষে 4টা বিষয়কে ফোকাস করলেন, 4টা বিষয় 4টা পয়েন্ট দিলেন নম্বর অনুসারে। অনেক সময় দেখলেন যে ছোট প্রশ্ন মানে ছোট পয়েন্ট, তখন আপনি কি করলেন? 4 নম্বরের জন্য 8টা পয়েন্ট দিলেন। 5 নম্বর কোশ্চেন আপনি এখানে 10টা পয়েন্ট দিলেন। 5 নম্বরের কোশ্চেন আপনি 10টা পয়েন্ট দিলেন। এরকম অবজেক্টিভ স্টাইলে লেখাটা একটু গুরুত্বপূর্ণ। এরপরে হলো এখানে ডাবল কালির ব্যবহারটা খুব ফ্যাক্ট। ডাবল কালির ব্যবহারের ক্ষেত্রে যেমন কিছু বিষয়, খুব বেশি না, যদি আপনি একটা কোশ্চেনের মধ্যে 4-5টা ডাবল কালিতে লেখেন, নীলকালি লেখেন, তাহলে কিন্তু আর ফোকাস হবে না। আপনি 1টা বা 2টা সেন্টেন্স, সর্বোচ্চ 2টা, যেমন শর্ট কোশ্চেনের জন্য সর্বোচ্চ 2টা বাক্য আপনি নীলকালিতে লিখতে পারেন। যেমন ধরেন এই ডাবল কালি কি করবেন? উক্তির ক্ষেত্রে আপনি ডাবল কালি ব্যবহার করতে পারেন। এরপরে ধরেন আপনি কোনো রিপোর্টের ক্ষেত্রে একটা ডাবল কালি ব্যবহার করতে পারেন। তো এই রকমের মানে লিখতেছেন মনে করতেছেন যে এই লাইনটা গুরুত্বপূর্ণ। যেমন আপনি মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখছেন, তখন মার্চের ঘটনা সম্পর্কে লিখছেন, তখন জাস্ট মনে আসলো যে বঙ্গবন্ধু একটা কথা বলছেন, বঙ্গবন্ধু 19 মার্চ বলছেন যে আমি ভালোর সাথে থাকি কিন্তু খারাপের জন্য প্রস্তুত থাকি। এই যে বঙ্গবন্ধু বলছে আমি ভালোর সাথে থাকি, খারাপের জন্য প্রস্তুত থাকি, এই বাক্যটাকে নীলকালি করতে পারেন। এখানে ডাবল কালির ব্যবহারটা ইম্পর্ট্যান্ট। এরপরে বিষয় হলো হাইলাইট করা। এখন হাইলাইট করার বিষয়টা হচ্ছে, হাইলাইট করাটা কী রকমের? হাইলাইট করার বিষয়টা হলো যে আপনি যে কোশ্চেনটা লিখবেন ওই কোশ্চেনের সাথে রিলেটেড ওই বিষয়টা হাইলাইট করতে হবে। যেমন ধরেন আমি হাইলাইটিং বিষয়টা একটু পরে ব্যাখ্যা করতেছি, জাস্ট ওই দুইটা এক সেম, এই জন্য পয়েন্টটা আমি পরে আনতেছি। এরপরে দেখেন আপনি টাইম ম্যানেজমেন্ট খুব ফ্যাক্ট। যদি টাইম ম্যানেজমেন্টটা কী রকমের, আপনি জাস্ট করবেন কি, যেমন 180 নম্বর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য 180 মিনিট, নম্বর কত? 100 নম্বরের জন্য 180 মিনিট, তার মানে 1 নম্বরের জন্য 1.8 মিনিট। তার মানে আপনি যদি 1.8 মিনিট আপনি ধরেন, তাহলে 4 নম্বরের জন্য আপনি দেখবেন এখানে 7 মিনিট সময় পাবেন। মানে আপনি টোটাল 40 নম্বরের জন্য ধরেন, 40 নম্বরের জন্য আপনি 72 মিনিট সময় পাবেন। আপনি ধরেন কনসেপচুয়াল 40 নম্বর লিখবেন, আপনি কনসেপচুয়াল 40-এর জন্য আপনি সময় পাবেন 72 মিনিট। তার মানে এই 72 মিনিটে আপনাকে 10টা কোশ্চেনের আনসার করতে হবে। এই 10টা কোশ্চেন মানে একটা 4 নম্বরের কোশ্চেন ইকুয়াল টু 7.2 মিনিট। তার মানে আপনি মনে রাখবেন যে আপনাকে 7 মিনিট লিখতে হবে। 7 মিনিটের বেশি আপনি এখানে সময় পাচ্ছেন না। 7 মিনিটের মধ্যে আপনার সম্পূর্ণ প্ল্যানটা এখানে সাজাতে হবে। আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো 100% আনসার করা, এটা খুব গুরুত্বপূর্ণ। তো দেখেন টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি জাস্ট নিয়ে যাবেন। যেমন আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দেখেন 15 নম্বরের জন্য আপনি 27 মিনিট সময় পাবেন।
তার মানে আপনি রচনা লেখেন আর যাই লেখেন 27 মিনিট লিখতে হবে। এখন বলতে পারেন যে ভাই তাই 15 কত পেজ লিখবো? আমাদের সময় যে পেজ ছিল, এখন নাকি পেজ নাকি একটু মোটা হয়েছে। আমাদের সময় যে পেজ ছিল আমরা দেখতাম যে 3.5 মিনিটে একটা পেজ হয়ে যেত, একটা পৃষ্ঠার জন্য 3.5 মিনিট। তার মানে ওই আমাদের সময় 15 মার্কসের জন্য যে মানে 3.5 মিনিটের জন্য হলো 3.5 মিনিটের জন্য এক পৃষ্ঠা। তার মানে 27 মিনিটের জন্য কত হবে? 27 মিনিটের জন্য ধরেন 8 থেকে 9 পৃষ্ঠা। 8 থেকে 9 পৃষ্ঠা আপনি লিখতে পারবেন। সে 8 থেকে 9 পৃষ্ঠার মধ্যে, এই 8 থেকে 9 পৃষ্ঠার মধ্যে 15 নম্বরের আনসারটা আপনি করবেন। আমি জাস্ট এটা বোঝাচ্ছি যে আপনি জাস্ট নম্বর দিয়ে টোটাল মিনিটকে ভাগ করবেন। এরপর যে কয় মিনিট আপনি প্রশ্ন আসবে ওই কয় মিনিট আপনি আগে থেকে সেট করবেন যে 5 নম্বরের কোশ্চেনে আমি 6 মিনিটের বেশি পাচ্ছি না, আমি 4 মিনিটের কোশ্চেনে 7 মিনিট 20 সেকেন্ড পাচ্ছি, আমি 7 মিনিট 15 সেকেন্ড পাচ্ছি, আমি 15 নম্বরের জন্য 27 মিনিট পাচ্ছি। এই টাইম ম্যানেজমেন্ট একটা ফ্যাক্ট। এরপরে একটা বিষয় হলো আপনার প্রশ্নের মধ্যে যথেষ্ট নাম্বার থাকবে, উত্তরের মধ্যে নাম্বার রাখতে হবে। নাম্বার বলতে হলো কত সালে, কতটি, তারপরে কতটি কত সালে, তারপরে হলো কত পার্সেন্ট। এই নাম্বারগুলো যত বেশি ব্যবহার করবেন তত বেশি এটাকে আপনার তথ্যবহুল মনে হবে। আপনার যখন সে একটা পৃষ্ঠা উল্টাবে, কিন্তু আপনি যখন একটা বইয়ের মধ্যে পৃষ্ঠা উল্টালে আপনি দেখবেন যখন সাল আর নাম্বারের দিকে আপনারা চোখ যায়। তার মানে আপনার এখানে সাল এবং নাম্বারের ব্যবহারটা থাকতে হবে। আপনি যদি না পারেন নিয়ে আসবেন যে এই অনুসারে এটাকে এভাবে ব্যাখ্যা করা যায়। এরপরে হলো আপনার নাম্বারের পরে আমি যেটা বলতে চাইছিলাম যে হাইলাইটিং বিষয়টা, এটা হলো জাস্ট কনটেক্সটটা ঠিক রাখা। কনটেক্সট ঠিক রেখে আপনাকে এখানে চাপাবাজি করতে হবে। চাপাবাজি একটা ফ্যাক্ট, চাপাবাজি এখানে রাখতে হবে। চাপাবাজি বলতে মানে কনটেক্সট ঠিক রেখে চাপাবাজি। এটা কীরকমের? যেমন আপনি দেখেন নারী অধিকার নিয়ে আপনি লিখবেন, নারী অধিকার নিয়ে আপনি মনে করেন লিখতেছেন, নারী অধিকার নিয়ে আসেন, এ সবাই লিখতে পারবে। নারীরা এটা সেটা, নারী অধিকার, এরা অর্ধাঙ্গী, এরা সমাজের এটা, সাক্ষরতা হোসেন এটা বলেছেন। হ্যাঁ, নারী নিয়ে প্রচুর লিখবেন, নারী অধিকার নিয়ে। কিন্তু আপনি যদি দেখেন এই নারী অধিকার লেখার সময় যদি ওই প্রশ্নের মধ্যে বেইজিং কনফারেন্স শব্দটা থাকে, বেইজিং কনফারেন্স 1995 এবং সিডো, CEDAW, সিডো 1979, এই দুইটা শব্দ যদি থাকে তখন কিন্তু অবশ্যই তার চোখটা ওখানে চলে যাবে। এবং সে যখন দেখবে যে খালি নারী অধিকার নিয়ে সবাই লিখতেছে, দেন বেইজিং কনফারেন্সে 12টি অধিকারের কথা বলছে, অনেকেই 12টি অধিকার সম্পর্কে টোটালি আলোচনা করতে থাকবে, কিন্তু ওই চাপার মধ্যেও যে কথাগুলো লেখে ওখানেও লাগবে। শিক্ষিত করতে হবে, তাদেরকে উন্মুক্ত করে, তাদেরকে মুক্ত বুদ্ধি চর্চায় রাখতে হবে, তাদেরকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। এই কথাগুলোই কিন্তু বেইজিং কনফারেন্সে লেখা আছে। এখন ও যখন বেইজিং কনফারেন্স পাবে না, উনি যখন পাবেন না, তখন কিন্তু আপনার মনে করবে যে আপনি চাপাবাজি করছেন। যখন এই শব্দটা থাকবে তখন কিন্তু সে আপনাকে বুঝবে যে আসলে সে ঠিক লিখছে। গণহত্যা কি, গণহত্যার কুফল অনেক পারবেন, কিন্তু আপনি গণহত্যা কনভেনশনটাই লেখেন নাই, জেনোসাইড কনভেনশনটাই লেখেন নাই। আপনি শিশু অধিকার নিয়ে লিখছেন, আপনি CRC, কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড, CRC লেখেন নাই। আপনি নিরস্ত্রীকরণের কথা লেখছেন, আপনি ইউনোডা লেখেন নাই, OPCW লেখেন নাই, আপনি CWC লেখেন নাই, কেমিক্যাল উইপন্স কনভেনশন লেখেন নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি এই কনটেক্সটের সাথে যদি আপনি ঠিক না রেখে মানে আপনি লেখেন, তখন কিন্তু আপনার জন্য এটা ক্ষতির কারণ হয়ে যাবে। তবে কনটেক্সট ঠিক রেখে আপনাকে চাপাবাজি করতে হবে। চাপাবাজি একটা ফ্যাক্ট। এখানে আমি এটাও দেখছি, আমি 35-এ আমি সায়েন্স কি লিখছি আমি জানি না। হ্যাঁ, 35-এই তো, সরি 33 যখন ডাক্তারদের নিয়েছিল, ডাক্তারদের 33-তে ডক্টরদের, তখন আমি কি লিখছি আমি নিজেও জানি না। মানে আমি তো ভাবছি যে ডক্টরটা সিট পড়ছে, অন্য মনে হয় সব বিজ্ঞান, ম্যাথ তো আমাকে দেখাইছে, ম্যাথ আমি 46 পেয়েছিলাম 33-তে। তখন আমি ভাবছি যে আমাকে তো ম্যাথ দেখাইছে, তাহলে আমি তো তাকে ইন্টারন্যাশনাল বাংলাদেশ দেখাইছি, সে আমাকে বিজ্ঞান দেখাবে। বিজ্ঞান তো লাস্টের দিন পরীক্ষা হয়, ডাক্তাররা যে বিজ্ঞান পরীক্ষা দেয় না তা তো আমি জানতাম না। আমি তো গিয়ে হলে গিয়ে দেখি যে আমি দেখি যে ডাক্তার আসে নাই। তখন তো আমি কারলাম কি করবো, মানে আমি ভাবছি যে রুম নাম্বার ভুল হয়েছে। মানে সব কিছু দেখে যে ডাক্তার আশেপাশে সবাই ডাক্তার ভাইরা ছিল, মানে তারা আসে নাই। ওই বছর 6,900 জন ডাক্তার নিয়েছিল, 6,900 বা 6,500, মানে 33-তে। তো যাই হোক, তখন আমি সায়েন্সের আমি মানে পড়ে গেছি বিগত, এবং যেগুলো পারি না সেগুলোই আসছে, এবং সব উল্টাপাল্টা লিখছি।
আমি জাস্ট উল্টাপাল্টা লিখছি, সত্যি কথা। আমি অ্যান্টিসেপ্টিকের ঘরে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকের অ্যান্টিসেপ্টিক লিখছি। আমি মনে করেন আসছে প্রতিফলন, প্রতিধ্বনি লিখছি প্রতিফলন। আমার মনে করেন আসছে প্রথম ওই যে একটা প্রশ্ন আছে না, সকল ক্ষারকই ক্ষার, কোনো ক্ষারক নয় ভাই, এরকম একটা কোয়েশ্চেন আসছে ভাই, আমি তো এগুলো কখনই পারিনি মানে। তো যাই হোক, এই সায়েন্সে আমি খুব উইক, এবং সায়েন্সে আমি বানায় লিখছি, এবং সেখানে আমি 54 পাইছিলাম 33-তে 54 পাইছিলাম। আমি ভাবছি যে 25 বা 26 পাই কিনা, তখন 25-এ পাস ছিল কাটমার্ক, এখন তো 30-তে কাটমার্ক। তো যাই হোক, ওখানে আমি 54 পাইছিলাম। মানে ফ্যাক্ট হলো ওখানে আমি যাই করছি লিখছি আর কি, লিখে আসছি মোটামুটি। হয়তো বা সে মনে করছে যে আনসার করছি, কিন্তু আমার আনসার অনেক ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে। মানে অ্যান্টিসেপ্টিক করে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপ্টিক এরকমের। তো যাও, আরও একজনের আমি একজনকে চিনি, সে উনি কাস্টমস ক্যাডার ছিলেন। উনি 35-এ পরীক্ষা দিতে যাওয়ার আগে, মানে আমার বন্ধু কাস্টম চাকরি করে, তখন বলছে যে আমাদের প্রিপারেশন নাই। তো বলতেছি গল্প, তখন বলছে আল্লাহ তুমি পরীক্ষা দিবা না কেন, তুমি অবশ্যই পরীক্ষা দিবা, তোমার খাতা কে দেখবে তুমি জানো না, মানে এমন একটা কথা বলছে। এবং সে বলছে আমি বাংলাদেশ সেকেন্ড পেপারে 95 পাইছিলাম, এবং সে বাংলাদেশ সেকেন্ড পেপার পাইছে 95, বাংলাদেশ সেকেন্ড পেপারে। এটা হলো 30তম বিসিএস এর কথা বলতেছে উনি, 30তম ক্যাডার উনি কাস্টমস। ওইটাই লাস্ট ছিল, মাঝখানে আবার অনেকদিন পর আবার এখন চালু হলো। তো যাও, এই বিষয়গুলো যে লিখতে হবে আপনাকে, প্রচুর লিখতে হবে, এবং হলো কনটেক্সট ঠিক রেখে আপনার লিখতে হবে। কনটেক্সট ঠিক বলতে আপনি কি লিখতে চাচ্ছেন, যে বিষয়টা লিখতে চাচ্ছেন তার সাথে রিলেট করে লিখতে হবে। আরেকটা বিষয় হলো প্রচুর টার্মিনোলজি ব্যবহার করতে হবে। টার্মিনোলজি অর্থাৎ যেমন ধরেন আপনি লিখছেন যে দুই দেশের সহ অবস্থান আছে, সহাবস্থান লিখছেন, ঠিক ইংলিশে লেখেন কো এক্সিস্টেন্স, পিসফুল কো এক্সিস্টেন্স। এই কো এক্সিস্টেন্স শব্দটা লিখে দেন। আপনি মনে লিখছেন দুই দেশের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে, এই থমথমে লিখছেন। এই থমথমে লেখার পরে আপনি ব্র্যাকেটে লিখে দেন স্ট্যাটাস কো। এই স্ট্যাটাস কো শব্দটা যদি লিখে দেন, তাহলে দেখবেন একটু শ্রুতিমধুর হবে। সেই ইংলিশ শব্দটা দেখলে তার কাছে এটা ভালো লাগবে আর কি। এরপরে হলো তারপরে হলো এখানে এই টার্মিনোলজি ব্যবহার করতে হবে, বাংলার মধ্যে ইংলিশ লিখতে হবে, মানে ইংলিশ টার্মিনোলজিগুলো দিতে হবে। তারপরে আমি প্রথম বলছি গ্রাফ, ট্যাবল, ম্যাপ, পেন্সিলের ব্যবহার, অবজেক্টিভ স্টাইলে লেখা, একটা সাবজেক্টিভ স্টাইলটাকে আপনি অবজেক্টিভ স্টাইল লেখা, ডাবল কালির ব্যবহার মাঝে মাঝে, উক্তি বা কোনো কিছু রিপোর্ট, এটাই নীলকালিতে লেখা যাবে। টাইম ম্যানেজমেন্ট আমি বলছি যে নম্বর দিয়ে ভাগ করা, এবং আগে থেকে টাইম সেট করা, যে আমি 4 নম্বরের জন্য এতটুকুর বেশি লিখবো না, 5 নম্বরের জন্য এতটুকুর বেশি লিখবো না, এতটুকু সময় পাবো। প্রচুর নাম্বারের ব্যবহার, কনটেক্সট ঠিক রেখে চাপাবাজি করা, যে টপিকটা লিখবেন সেই টপিকটার আলোকে আলোচনা করা, টার্মিনোলজি ব্যবহার। এরপরে আসেন, আপনি এই দুইটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন বাংলাদেশ বিষয়গুলিতে। বাংলাদেশ বিষয়গুলিতে গুরুত্ব বেশি, কারণ বাংলাদেশ বিষয়গুলি গুরুত্ব বেশি কেন? কারণ এখানে নাম্বার 1 বাংলাদেশের 200 আপনি এখানে লিখতে পারবেন, এবং বাংলাদেশ বিষয়গুলি যদি ভালো করে ইনফরমেটিভ লেখেন, মানে পড়াশোনা করেন ইনফরমেটিভ, তাহলে দেখবেন এই বাংলাদেশ বিষয়গুলির এখানে যদি আপনি গুরুত্ব দেন, তাহলে আপনি এসে এবং রচনা এখানে একটা হেল্প পেতে পারেন, এখানে প্রায় 90 নম্বর একটা হেল্প পেতে পারেন। নাম্বার 3 ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কমপক্ষে 45 নম্বর, 30 থেকে 45 নম্বর, এটা বাংলাদেশ বিষয়গুলির ব্যাকগ্রাউন্ডে আসে। আপনি যদি 40তম ধরেন, গত বছর আসছে অর্থনৈতিক কূটনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব আপনি দেখেন, গত 40তমতে আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কথা বলছি, এখানে 15 নম্বর আসছে। তারগুলো আসে সবই না, প্রবলেম সলভিং এ রোহিঙ্গা নীতিপত্র আসছে, একটা পলিসি পেপার, তো নীতিপত্র। তো যা হোক, এখানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কনটেক্সট আসছে এখানে 15 নম্বর, এবং কোনো বিসিএসসি আমি 30-এর নিচে দেখি নাই যে বাংলাদেশ বিষয়গুলির থেকে আসে না, মানে বাংলাদেশ বিষয়গুলির সাথে রিলেটেড বিষয়গুলো আসে। এখন
বাংলাদেশ বিষয়গুলির গুরুত্ব বেশি। বাংলাদেশ বিষয়গুলিতে আপনি যে বিষয়টা গুরুত্ব দিবেন, সবার আগে গুরুত্ব দিবেন সংবিধানকে। সংবিধান থেকে এ যাবৎ 60 থেকে 75 নম্বর আসছে, এবং কোনো গত 35 থেকে 40তমের মধ্যে 60-এর নিচে এখান থেকে আসে নাই। 60 বা 55, 60, 55, 60-এর নিচে এখান থেকে প্রশ্ন হয়নি। 75 কোনোটা মনে হয় 85ও আসছে, 80-র উপরেও আসছে, 38তমতে মনে হয় খুব সম্ভবত। তো এখানে 60-এর উপরে থাকে সংবিধান থেকে, তার মানে এখানে সংবিধানের গুরুত্ব সবচেয়ে বেশি। সংবিধানের গুরুত্বটা এটা আপনি রচনার মধ্যে দিতে পারবেন, এসের মধ্যে দিতে পারবেন, বাংলাদেশ বিষয়াবলীর মধ্যেও দিতে পারবেন। এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মধ্যে আপনি সংবিধানের কিছু কিছু অনুচ্ছেদ লিখতে পারবেন। তবে এটার চাইতেও বেশি গুরুত্ব হলো মানে এইগুলোতে লেখার জন্য, যেটা হলো অর্থনীতি। বাংলাদেশের যে অর্থনীতি আছে মানে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে, এই অর্থনীতি, শিল্প, এই চ্যাপ্টারটা আপনার সব জায়গায় কাজে লাগে। এরপরে এখান থেকে যেটা লাগে সেটা হলো সমীক্ষা। এই সমীক্ষাটা সব জায়গায় কাজে লাগে। সমীক্ষা যে বুদ্ধিমান সে কি করবে, সে 2020 সালের সমীক্ষাটা ধরবে, সমীক্ষা, অর্থনীতি সমীক্ষার বইটা, এই বইটা ধরে সে এখানে ডিটেলস যেগুলো আছে, আলোচনা যেগুলো আছে, দারিদ্র্য বিমোচন কর্মসূচিগুলো কি কি, সে জাস্ট এটা নোট করে ফেলবে। তারপরে হলো পরিবেশ বিপর্যয় মোকাবেলা সরকারের পদক্ষেপগুলো কি, জাস্ট ওটা নোট করে ফেলবে। এরপরে সে মনে করেন এখানে আছে যে শিল্পায়ন, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, এগুলো সম্পর্কে সরকারের প্রকল্প কি, শিল্প নীতি কি, পাট শিল্প, পাট নীতি ওখানে কিন্তু দেয়া আছে। অর্থনীতির সমীক্ষাটা যে ডিটেল ওখানে পড়বে, তার জন্য খুব সহজ হয়ে যাবে বাংলাদেশ বিষয়গুলি পড়াশোনা করা। এবং ওইটা যে পড়বে সে এখান থেকে খুব বেসিকটা আলোচনা করতে পারবে, এবং খুব মানে তার লেখার মধ্যে যথেষ্ট ইনফরমেশন থাকবে। এখানে নীতিপত্র লেখার নিয়মের বা ফরম্যাট যদি ধারণা দিতেন, এটার দুইটা ধারণা আছে, প্রবলেম সলভিংয়ের একটা ধারণা আছে, নীতিপত্রের একটা মানে একটা স্টাইল আছে। আমি বলবো, দাঁড়ান, ওয়েট করেন। এখানে বিষয় হচ্ছে যে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশ বিষয়গুলিতে গুরুত্ব দিতে হবে বেশি, কারণ এখানে বাংলাদেশ বিষয়গুলির 200 এসে এবং রচনার ক্ষেত্রে এই ইনফরমেশনগুলোকে ব্যবহার করা যাবে। এমনকি বাংলাদেশ বিষয়গুলি থেকে একটা প্রশ্ন মানে আসছিল যে আপনার দেখবেন পোশাক শিল্প একবার আসছিল, চামড়া শিল্প, পোশাক শিল্প দুইবার আসছে, কম্প্রিহেনশন, ইংলিশ কম্প্রিহেনশন 100 নম্বরের। তার মানে ইনফরমেশন থাকলে মোটামুটি কিন্তু ওটা পড়লে একটু মানে হেল্প হয়। তার মানে ইনফরমেশন এখানে ফ্যাক্ট। বাংলাদেশের পররাষ্ট্র নীতি অর্থনৈতিক গুরুত্ব এটাতে আসছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বাংলাদেশ বিষয়াবলীর গুরুত্ব আছে। এখানে সংবিধানের গুরুত্ব অনেক বেশি, 60 থেকে 75 নম্বর, সমীক্ষা এবং অর্থনৈতিক চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার গুরুত্ব বেশি। তো সংবিধানের মধ্যে যে বিষয়টা আপনি গুরুত্ব দিবেন সেটা হলো প্রথমত আপনি 35 থেকে 40তম এখানে বিগত প্রশ্ন সব পড়ে ফেলবেন। সরি ভাই, দশম থেকে মানে লিখিত দশমের পরে আর কি, মানে যত লিখিত হয়েছে বিগত প্রশ্ন সব পড়ে ফেলবেন, আলোচনা যা আছে একবার পড়ে ফেলবেন, মানে একবার রিডিং করে ফেলবেন। এরপরে দেখবেন কোন কোন বিষয়টা এই যাবৎ পরীক্ষায় আসে নাই, যেগুলো আসে নাই সেগুলো মার্ক করবেন যে এই অনুচ্ছেদগুলো আসে নাই বা এই বিষয়গুলো আসে নাই, যে হেডিং থেকে আসে নাই। মূল সংবিধানটা ধরবেন, তার হেডিংটা দেখে দেখবেন যে এগুলো আসে নাই। এখান থেকে আপনি চুজ করবেন যে এখান থেকে দেখবেন যে এটা বাদ দিলে 30 থেকে 40% তথ্য আসে নাই। তার মানে 30-40%-এর মধ্যে থেকে একটা আউটলাইন বের করবেন যেখানে কি কি বিষয়গুলো রিলেটেড, এখন কি কি বিষয় গুরুত্বপূর্ণ, সেগুলো ধরে তারপরে পড়বেন। আসলে এটার গুরুত্ব অনেক বেশি, এটা আলোচনা করবেন। এবং এটার সংবিধানটা হলো সাধারণ আলোচনা, যা সাধারণ ভাষায় পড়বেন। সংবিধানটা হলো সাধারণ ভাষায় পড়বেন, জাস্ট ইনফরমেশনগুলো মানে পড়ে আপনি জাস্ট যেটা হলো আপনার থিম যেন ঠিক থাকে। আর যখন আপনি অনুচ্ছেদের নাম লিখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি বললেন যে এত অনুচ্ছেদে, তখন অনুচ্ছেদটা অবশ্যই সঠিক লিখতে হবে। যখন অনুচ্ছেদ লিখে আপনি বিবরণ দিবেন, তখন উপ অনুচ্ছেদ যেগুলো, এগুলো সঠিক লিখতে হবে 100%, যে এখানে সঠিক লিখতে হবে। এখানে যদি উল্টাপাল্টা হয়ে যায় তখন কিন্তু আপনি মানে পেনাল্টি পাবেন। যখন আপনি অনুচ্ছেদের কথা লিখবেন, অথবা যদি বলেন যে আপনি যে অমুক অধ্যায় আছে, অমুক অধ্যায়ের এত অনুচ্ছেদে আছে, এটা বলে যে থিমগুলো বা এরকম বলতে পারেন যে এই অনুচ্ছেদের আলোকে বলা যায়, এই আলোকে, তখন আপনার এই উপনুচ্ছেদ লেখা যাবে না। যদি বলেন যে এই অনুচ্ছেদে
উল্লেখ আছে এটা, তখন কিন্তু আপনাকে ডিরেক্ট একেবারে উপনুচ্ছেদগুলো খুবই কনক্রিটভাবে লিখতে হবে, এখানে কিন্তু কোনো ভুল করা যাবে না। এখন দেখেন, আমি একটু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আসি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনার 3টা ভাগে যে কোশ্চেন হবে, কনসেপচুয়াল ইস্যু। এই কনসেপচুয়াল ইস্যু যে 4D মার্কস, এখানে সাধারণত 12টা কোশ্চেন থাকে কয়েকটা বিসিএসে। শুরুর দিকে 10টা কোশ্চেন ছিল, 10টি উত্তর করতে হয়েছে, 10টির মধ্যে 10টি। এখানে কিন্তু অল্টারনেটিভ ছিল না। 35 বা 36তম কোশ্চেন আপনি দেখতে পারেন এখানে অল্টারনেটিভ ছিল না। তার মানে 12টি কোশ্চেন থাকলে সেখানে 10টি কোশ্চেন উত্তর করতে হবে। এবং এখানে একটা সিলেবাস আছে, এখানে 7টি চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারে যে শব্দগুলো আছে, আমি শব্দ বললাম, টার্ম না, শব্দগুলো বললাম, এই শব্দগুলোর থেকে অনেক সময় এখানে কোশ্চেন হয় না। আমি যদি গত বছরে 40তম কোশ্চেন দেখি, 40তম কোশ্চেনে একটা প্রশ্ন ছিল জলবায়ু শরণার্থী। জলবায়ু শরণার্থী এটা কিন্তু আমাদের সিলেবাসে আছে, অর্থাৎ জলবায়ু ক্লাইমেট নামে একটা চ্যাপ্টার আছে, সেখান থেকে আসছে। খ নম্বরে আছে চতুর্থ শিল্প বিপ্লব। এই চতুর্থ শিল্প বিপ্লব এটা কিন্তু আমাদের সিলেবাসের কোনো জায়গায় লেখা ছিল না যে শিল্প বিপ্লব কি, শিল্প বিপ্লব কি। এটা এই শিল্প বিপ্লব কিন্তু কোনো জায়গায় লেখা ছিল না। তার মানে এটা আসছে কি, এটা আপনি দুই দিক থেকে হতে পারে, যে ইকোনমিক একটা বিষয় আছে ওখান থেকে আসতে পারে, আর একটা আছে যে ইডিওলজিস ইন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ওই ব্যাকগ্রাউন্ডেও আসতে পারে। এরপর হলো সুনীল অর্থনীতি আসছে। সুনীল অর্থনীতি যেটা হলো আমাদের সিলেবাসের কোথাও ব্লু ইকোনমি ছিল না, সিলেবাসের ছিল হলো জিও পলিটিক্স। এরপর দেখেন আছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের গতি প্রকৃতি। এটা আসলে সন্ত্রাসবাদ, টেরোরিজম কিন্তু একটা চ্যাপ্টার আছে, একটা টপিক আছে। এরপরে আসছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস। এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস ওভার অন বেল্ট অন রোড বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস, এটা আসছে, এটা কিন্তু আমাদের সিলেবাসে নাই। এটা আপনি জিও পলিটিক্স থেকেও ধরতে পারেন, যেখান থেকে আসছে। একটা প্রশ্ন আছে ভঙ্গুর রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র, এটা কিন্তু আমাদের সিলেবাসে আছে, টাইপস অফ স্টেট, 2য় অধ্যায়ে আছে, সে টাইপস অফ স্টেট থেকে আসছে। এরপর আছে দক্ষিণ চীন সাগরে বিরোধের কারণসমূহ, এটাও জিও পলিটিক্স থেকে আসছে, মানে সাউথ চায়না সি। এরপরে দেখেন প্রশ্ন আসছে পররাষ্ট্রনীতিতে জনকূটনীতির গুরুত্ব, পাবলিক ডিপ্লোমেসি। আমাদের সিলেবাসে কিন্তু ডিপ্লোমেসি আছে, আমাদের গত বছর বেসিক গ্রুপে লেখা ছিল পাবলিক ডিপ্লোমেসি, অনেকে বের হয়ে বসে যেটা তো কমন পড়ে নেই। জনকূটনীতির ইংরেজিতে পাবলিক ডিপ্লোমেসি, এটা খবর মানে তার মাথায় ছিল না। এরপর হচ্ছে ডাব্লিউটিওর বিরোধ নিষ্পত্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। ডাব্লিউটিওর বিরোধ নিষ্পত্তি এটা ট্রেড থেকে আসছে, ট্রেড। ডাব্লিউটিও সরাসরি কিন্তু আমাদের সিলেবাসে নাই। ডাব্লিউটিওর বিরোধ নিষ্পত্তি আমাদের সিলেবাসে আছে, ট্রেড সম্পর্কে বলা আছে। এরপরে আছে যেমন ফ্রি ট্রেড, প্রোটেকশনিজম, এগুলো সিলেবাসে ছিল, কিন্তু ডাব্লিউটিও সরাসরি ছিল না। সিডোর গুরুত্ব, সিডো আসলে আমাদের সিলেবাসের মধ্যে ছিল না, মানে কনসেপচুয়ালের মধ্যে নাই, এটা এমপিরিক্যালের মধ্যে আছে, নারী উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে লেখা আছে। এরপরে আছে ট্রান্স আটলান্টিক সম্পর্কে গতি প্রকৃতি। ট্রান্স আটলান্টিক গতবার যখন পরীক্ষা হয় তখন ট্রান্স আটলান্টিক, যখন ট্রাম্প টিটিআইপি ত্যাগ করা ঘোষণা করে, ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ, এটা ট্রেডের ব্যাকগ্রাউন্ডে আসছে, বাট টিটিআইপি ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ, যেখান থেকে ইউএসএ চলে যায় এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে তার সম্পর্কের বিষয়টা। এবং এটা আমরা কিন্তু গত বছর আমাদের যারা আমার ক্লাস করেছেন আপনারা জানেন, 40তম আমি এটা খুব গুরুত্ব দিয়ে বলেছি। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ফাংশনালিজম গুরুত্ব, এটাও ট্রেডের সাথে জড়িত। এখন দেখেন এখানে আপনি একটা বিষয় যদি খেয়াল করেন, তার মানে আপনার যে 7টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের মধ্যে ওই তথ্যটা জানতে হবে, পাশাপাশি এর সাথে রিলেটেড কি হতে পারে। এবং আপনি দেখেন এখানে কিন্তু আপনি যদি বলেন ক্লাইমেট রিফিউজি, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ব্লু ইকোনমি, তারপরে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভস, সাউথ চায়না সি, তারপরে যদি বলেন আপনি ট্রান্স আটলান্টিকের বিষয়টা, এই মিনিমাম 5 থেকে 6টা এই সম্পূর্ণ বিষয় কিন্তু একেবারে মোস্ট রিসেন্ট বিষয়।
মানে রিসেন্ট বা সমসাময়িক সময় আলোচিত, তার ব্যাকগ্রাউন্ড থেকে এখানে মানে আপনাকে প্রস্তুতিটা তৈরি করতে হবে। তার মানে এখানে খুব আক্ষরিক অর্থে যা লেখা আছে ঠিক ওটা পড়তে হবে এমন না। যেমন আপনার সিলেবাসে আছে ইম্পেরিয়ালিজম আছে, শুধু ইম্পেরিয়ালিজম পড়লে হবে না, এই ইম্পেরিয়ালিজমের সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো পড়তে হবে। আপনার সিলেবাসে আছে ধরেন জিওপলিটিক্স, ভূরাজনীতি কাকে বলে, ভূরাজনীতি মানে কে বলছে, কে অনুমতি দিচ্ছে এটা, কিন্তু আপনার সাথে যে জিও ইকোনমিক্সটা পড়তে হবে, ভূ অর্থনীতিটাও পড়তে হবে, এইগুলো বিষয়। তো কনসেপচুয়াল ইস্যুতে এখানে আপনি একটা নম্বরের 4 নম্বরের কোয়েশ্চেন আপনি এখানে সময় পাবেন 7.2 মিনিট। 7.2 মানে হলো মানে 20%, তার মানে 60-এর 20% কত? 60-এর 20% হলো 60-এর 20% হলো 12, 7 মিনিট 12 সেকেন্ড, এভাবেই লিখে দিই। আপনি সময় পাবেন 7 মিনিট 12 সেকেন্ড এখানে। তাহলে 7 মিনিট 12 সেকেন্ড সময় পাবেন এখানে আপনার। তাহলে আমি যদি বলি যে 3.5 মিনিটে 1 পৃষ্ঠা লেখার মতো লেখা যায়, তাহলে সেক্ষেত্রে বলা যায় যে এখানে 2 পৃষ্ঠা লেখা সাধারণ বিষয়টা। এখন সব প্রশ্নে কিন্তু আপনার 2 পৃষ্ঠা লেখার সুযোগ নেই। কিছু কিছু প্রশ্ন আছে যে শুধুমাত্র এটাকে এমনভাবে বলবে যে আপনি এটা মানে 2 মিনিটের মধ্যে লিখতে পারবেন। কিছু প্রশ্ন আছে, যেমন ব্যর্থ রাষ্ট্র কাকে বলে? হোয়াট ইজ ব্যর্থ রাষ্ট্র? ফেইল্ড স্টেট। ব্যর্থ রাষ্ট্র হলো যেটার কনসেপ্টটা নিয়ে আসছেন জর্জ ডব্লিউ বুশ। তিনি 2001-এ এই কনসেপ্টটা নিয়ে আসেন শুরুতে, এবং এই ব্যর্থ রাষ্ট্রকে তিনি এভাবে বলছেন, মানে ব্যর্থ রাষ্ট্র 2 দিক থেকে আপনি করতে পারবেন। যেমন তৃতীয় বিশ্ব, এটা 2 দিক থেকে কিন্তু ব্যাখ্যা করা যায়। আমার বেসিক ভিত্তি স্পষ্ট লেখা আছে, প্লাস আমার ক্লাসেও বুঝিয়েছে। তৃতীয় বিশ্ব একটা হলো যে কি, একটা হলো যে অনুন্নত এবং দুর্বৃত্তপরায়ণ রাষ্ট্র, অর্থাৎ যেখানে আইনের শাসন নাই, এটা। আর একটা হলো তৃতীয় বিশ্ব, ওই যে ন্যাটো এবং ওয়ারশো প্যাক্টের বাইরে ন্যামভুক্ত যে দেশগুলো, অর্থাৎ কোনো উন্নত বিশ্বের মধ্যে না এবং সমাজতান্ত্রিক বা পুঁজিবাদী না, যারা মধ্যপন্থা অবলম্বন করে, তারা হলো তৃতীয় বিশ্ব। 2 দিক থেকে ব্যাখ্যা করা যায়। ব্যর্থ রাষ্ট্রকে একদিক থেকে ব্যাখ্যা করা যায় যে যারা মার্কিন সাহায্য নিয়েছিল 47 সালে, যখন ট্রুম্যান ডক্ট্রিনের মাধ্যমে হ্যারিস ট্রুম্যান যখন ডলার ডিপ্লোমেসি চালু করেন, তখন থেকে যে সাহায্য সহযোগিতা করে এবং তারা সাহায্য নিয়ে আবার নেয় ইউএসের কাছ থেকে সাহায্য নিতে, মানে অর্থাৎ ডলার ডিপ্লোমেসি ছিল যে একজনকে সাহায্য করব, তাকে বশ্যতা স্বীকার করাবো, সে যুক্তরাষ্ট্রের প্রতি নম্র থাকবে, অর্থাৎ সে যা বলবে তা শুনবে। 2001 সালে কি ডব্লিউ বুশ বলছে কি, যারা সাহায্য নিয়ে তাদের মানে ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে না, তারা হলো ব্যর্থ রাষ্ট্র। এবং সেক্ষেত্রে কি হলো যে এই ব্যর্থ রাষ্ট্র সম্পর্কে কিন্তু আপনি 2 লাইন লিখলেন আর 2টা উদাহরণ দিলেন। এখন যদি আপনি ব্যর্থ রাষ্ট্র লিখতে গিয়ে আপনি 2 পৃষ্ঠা খায়া ফেলান, তাহলে এটা খুবই একেবারে হুদাই, মানে যেটা হলো যে এখানে এটা করা যাবে না। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কিন্তু অনেকটা কিন্তু এখানে অনেকটা সায়েন্সের মতো, কিছু বিষয় সায়েন্সের মতো। ট্রান্সশিপমেন্ট কাকে বলে? ট্রান্সশিপমেন্টটা বলবেন যে এই দেশ থেকে ওই দেশে যাবে। ট্রান্সশিপমেন্ট হলো এই কান্ট্রি সি কান্ট্রিতে যাবে, অথবা সি কান্ট্রিতে যাবে, বি কান্ট্রির মধ্য দিয়ে যার ভূমি তার পরিবহন ব্যবহার করবে, যার ভূমি তার পরিবহন ব্যবহার করে তাকে ট্রান্সশিপমেন্ট বলে। এবং একটা চিত্র এঁকে দেখাই দিলেন বা একটু পেন্সিল দিয়ে দেখালেন, এটা 1 পৃষ্ঠার মধ্যে কাভার। কিন্তু এটার জন্য যে 2 পৃষ্ঠা লিখতে হবে এমন কোনো কথা নেই। এখানে লিখতেই থাকবেন খালি যে আমি 3 নম্বরের জন্য 4 নম্বরের জন্য এতটুকু লিখলে হয়, এই 2টা পয়েন্ট লিখলে হয় কিনা, কিন্তু আসলে কিছু করার নেই। কিছু প্রশ্নতে ওরকমই লিখতে হবে। কিন্তু গত বছর যে কোশ্চেন আসছে 40তমতে, সেখানে কিন্তু কোনো প্রশ্নেই মানে 1 পাতা লেখার সুযোগ নাই বললেই চলে। কারণ প্রত্যেকটাই ছিল যে গতি প্রকৃতি, শব্দগুলো দেখেন, গুরুত্ব, সিরোর গুরুত্ব, এটা কিন্তু মানে আপনার একটু বেশি লিখতে হবে। গতি প্রকৃতি, তারপর আন্তর্জাতিক ফাংশনের জন্য গুরুত্ব, এখানে গুরুত্ব শব্দগুলো বেশি, আলোচনা বেশি, যে আলোচনা করতে হবে, সুনীল অর্থনীতি আলোচনা করুন, মানে এই আলোচনা শব্দ থাকলে তখন কিন্তু একটু বেশি অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু কিছু প্রশ্ন আছে যে কখনোই বেশি লিখতে হয় না। একটা বিষয় হলো এখানে অবজেক্টিভ স্টাইল লেখাটা খুব গুরুত্বপূর্ণ। অবজেক্টিভ স্টাইল নাম্বার 1। নাম্বার 2 কনসেপচুয়াল ইস্যুতে নাম্বার 2 যেটা মনে করলাম আমি একটু আগে, কোন কোশ্চেনটা দেখছেন? আচ্ছা দেখেন, এখানে অবজেক্টিভ স্টাইলে লিখতে হবে। আর হলো যখন সংজ্ঞা চাইবে তখন এটা প্রামাণ্য সংজ্ঞা দেয়া। আর কিছু বিষয় মনে রাখবেন, যেমন পিস,
শান্তি নিয়ে প্রশ্ন হয়, সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন হয়, স্টেট নিয়ে প্রশ্ন হয়, তারপরে হলো আপনার যুদ্ধ নিয়ে হতে পারে, ওয়ার, তারপরে হলো আপনার পাওয়ার, শক্তি নিয়ে হতে পারে, ন্যাশনাল পাওয়ার। এই পাওয়ার, পিচ, সভারেন্টি, তারপরে হলো স্টেট, এইসব বিষয়ের প্রশ্নে যেমন পিস অফ ওয়েস্টফেলিয়া এর একটা উদ্ধৃতি দেওয়া যায়, পিস অফ ওয়েস্টফেলিয়া। এবং আপনি কি করবেন, এই পিস অফ ওয়েস্টফেলিয়া সহ মিনিমাম 8-10টা বিষয় মনে রাখবেন। হ্যান্সে মর্গেন্তুর পলিটিক্স এবং নেশন বই আছে, কিছু কিছু বইয়ের নাম আপনি মুখস্থ রেখে দেবেন, রাইটারের নাম মুখস্থ রাখবেন এবং তাদের ব্যবহারগুলো এখানে করা যায়। আমি আপনাদেরকে শিখাবো যে কোন জায়গায় কার উদ্ধৃতিগুলো দেওয়া যাবে। সেই উদ্ধৃতিগুলো আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কিন্তু খুব বেশি উদ্দীপক লাগে না, 8-10টা উদ্দীপক হলে পুরো কাভার দেওয়া যায়, কারণ ওখানে ওই বিষয়গুলো লেখা থাকে। হয়তো বা আপনি একুরে লিখতে পারবেন যে পৃষ্ঠার নম্বর এত, এটা লিখতে পারবেন না, কিন্তু সে ওই বইতে এরকম করে এই বিষয়টা লিখছে, এরকমের 8-10 জনের নাম, 8-10 জনের বই এবং 8-10টা এরকম পিস অফ ওয়েস্টফেলিয়ার মধ্যে চুক্তি, ট্রিটি, অর্গানাইজেশন, বিভিন্ন ল, এগুলোর একটা ধারণা রাখবেন এবং তাদের ওই বিষয়টা ওখানে উপস্থাপন করবেন। তো নেট চলতেছে তো ভালোভাবে? আমি তো প্রশ্ন দেখতেছি না। 1 মিনিট ভাই, আমি একটুখানি মানে যেটা হলো প্রামাণ্য সংজ্ঞার ক্ষেত্রে প্রামাণ্য সংজ্ঞা দিবেন কয়েকজনের। আর এখানে এই কনসেপচুয়াল একটা বিষয় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই মনে রাখবেন, সেটা হলো উদাহরণ প্রয়োগ। যে কোনো একটা বিষয় যখন লিখবেন, আপনি যখন ধরেন আপনি স্যাটেলাইট স্টেটের সম্পর্কে লিখবেন, তখন তার একটা উদাহরণ দিবেন, স্যাটেলাইট স্টেট কে। অর্থাৎ এখানে যত বেশি উদাহরণ ব্যবহার করবেন তত বেশি এটা শ্রুতি মধুর হবে এবং আপনি বোঝাতে সক্ষম হবেন। অর্থাৎ যেটাই লেখেন, ন্যাশনাল পাওয়ার লেখেন, ন্যাশনালিজম লেখেন, তার ওই কনটেক্সটে একটা উদাহরণ দিবেন। রাষ্ট্র সম্পর্কে বললাম, স্যাটেলাইট স্টেট সম্পর্কে লিখছেন, আপনি জাস্ট এখানে ভুটানের উদাহরণ দেন, যে ভারতের কাছে ভুটান একটি স্যাটেলাইট স্টেট। আবার বাংলাদেশে নেগেটিভ হয় এমন কোনো উদাহরণ দেওয়া যাবে না, যে বলতেন আবার ভারতের কাছে বাংলাদেশ একটা স্যাটেলাইট স্টেট, এটা কখনো বলা যাবে না। বাংলাদেশের কোনো দুর্বল দিকগুলো এখানে প্রেজেন্ট করা যাবে না। এখানে একটা বিষয় হলো, যেমন ধরেন আপনি ডিপ স্টেট সম্পর্কে লিখবেন, যে রাশিয়াকে ডিপ স্টেট বলা যায়, কারণ এখানে ভ্লাদিমির পুতিন রাষ্ট্রের প্রতি যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। কারণ ভ্লাদিমির পুতিন ফ্যাক্ট, কারণ পুতিন আজকে দেখছেন তো, আপনারা নিউজ দেখেন, তারা জানেন কিন্তু যে পুতিন কিন্তু অলরেডি সাইন করে দিচ্ছে যে সে আগামী 2036 মানে 2036 পর্যন্ত সে প্রেসিডেন্ট হতে তারা বাধা নেই মানে আগে ছিল ওদের কি, আগে ছিল 4 বছর মেয়াদ, 2 মেয়াদের বেশি থাকতে পারতো না, 2 বারের বেশি নির্বাচন করতে পারতো না, প্রেসিডেন্ট ইলেকশন মানে পরপর 2 বারের বেশি। এই জন্য সে 2000 সালে প্রেসিডেন্ট হয়, 4 সালে প্রেসিডেন্ট হয়, 8 সালে গিয়ে প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয় এবং বন্ধু মেদভেদেবকে সে প্রেসিডেন্ট বানায় এবং 8 থেকে 12 পর্যন্ত সে এবার কি থাকে, প্রধানমন্ত্রী। 8 থেকে 12 পর্যন্ত আবার মেদভেদেবকে দিয়ে একটা আইন করে যে পরবর্তী প্রেসিডেন্টের মেয়াদ 6 বছর। তাহলে সে 12 সালে গিয়ে সে প্রেসিডেন্ট হয়, আবার 18 সালে গিয়ে প্রেসিডেন্ট হয়, তাহলে পরপর 2 প্রেসিডেন্ট হয়। তাহলে 18 সালে প্রেসিডেন্ট হয়, 6 বছর পর 24 সালে তার মেয়াদ শেষ হয়ে যাবে। এখন সে আইন করলো কি, যে এটা মানে 4 বছর 4 বার নির্বাচন করতে পারে পরপর, কোনো বাধা নেই। তার মানে সে 24-এর পরে আবার 24-এর পরে 30, 24ও নির্বাচন করতে পারবে, 30ও নির্বাচন করতে পারবে। তার মানে 2036 পর্যন্ত সে ক্ষমতা থাকতে পারবে। এবং আমরা দেখছি কমপক্ষে 2 জন বিরোধী দলের নেতা মারা গেছেন এবং তারা খুব ইয়াং ছিল, মানে এরা রহস্যজনক মৃত্যু হয়। তারা মানে ইয়াং থাকলে বিরোধী দলের নেতা ওখানে টিকে না। ইউনাইটেড রাশিয়া, পুতিনের দল, তারাই টিকে আছে। তো যাই হোক, আমি এটা বললাম যে উদাহরণটা এখানে খুব ফ্যাক্ট। আপনি যেটাই আলোচনা করেন উদাহরণ এখানে দিবেন, উদাহরণ দিলে শ্রুতিমধুর হবে। আরেকটা বিষয় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যেটা থাকে, যে এটা সাধারণত কনসেপচুয়ালে থাকে না, কনসেপচুয়ালে জাস্ট কনসেপ্ট থাকে। কনসেপচুয়ালে আপনারা বাংলাদেশের উদাহরণ দিবেন না, এখানে পুরোটাই হলো ইন্টারন্যাশনাল উদাহরণ দিবেন। কনসেপচুয়ালটা হলো একটা তত্ত্বগত, এবং এই তত্ত্বগত বিষয়ে আপনার নিজের তাত্ত্বিক আলোচনা করবেন যে এটা এরকমের এবং এর সাথে এই উদাহরণটা প্রযোজ্য।
বাংলাদেশের কোনো ঘটনা এর সাথে রিলেট করার কোনো দরকার নেই, মানে দরকার নাই বললেই চলে, কোনো ক্ষেত্রেই না। এখানে এটা তাত্ত্বিক তো, সেক্ষেত্রে তাহলে আমি বললাম কি, কনসেপচুয়ালি আপনার তিনটা বিষয় লক্ষণীয়। একটা হলো কি, একটা হলো অবজেক্টিভ স্টাইলে লেখা, 2 নম্বরে হলো পৃষ্ঠা, এখানে গোনার কোনো ফ্যাক্ট নেই, তবে আমি যাই করি 7.7 মিনিট 12 সেকেন্ডের বেশি, আমি এখানে 4 মিনিটে এত বেশি সময় আমি পাবো না। আর এখানে এখানে কিন্তু আপনি ম্যাপ দিতে পারবেন, সমস্যা নেই। এই যে অন বেল অন রোড, আপনি এখানে ম্যাপ দিতে পারবেন, এখানে গ্রাফ দিতে পারেন, সবই দিতে পারবেন। এবং আমি বলছি যে এখানে উদাহরণ দিতে হবে, উদাহরণটা হবে ইন্টারন্যাশনাল কনটেক্সটে। এরপরে যদি আসেন এমপিরিক্যাল নিয়ে আসলে বিশাল আলোচনার বিষয়, কারণ এখানে এক একটা কোশ্চেন এক এক ধরনের। এখানে বিষয়টা মনে রাখবেন যে আপনি ধরতে পারেন, যেমন ইন্ট্রোডাকশন যেটাকে আমরা বলি, ইন্ট্রোডাকশনের মতো একটা সূচনা বা ভূমিকার শব্দটা না লিখে কয়েকটি বাক্য লেখা। এবার ডেসক্রিপশনে যাওয়া, এরপরে এখানে একটা বিষয় হলো অ্যানালাইসিস করা। এই অ্যানালাইসিসে গিয়ে আপনার একটা কোশ্চেন থাকবে, সেটা হলো আপনি প্রায় আপনাকে লেখা থাকে, আপনি কি মনে করেন যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব রয়েছে? তাহলে ব্যাখ্যা করো। আপনি যদি বলেন যে হ্যাঁ এখানে প্রভাব আছে, ধরেন আপনাকে বলবে যে আপনি কি মনে করেন আছে, বা আপনি মনে করেন নাই। আপনি এখানে আছেও লিখতে পারেন, নাইও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি নাই লিখবেন, নাইয়ের পক্ষে আপনি লজিক দিবেন, এবং আছে যে তার বিপক্ষে কয়েকটা তথ্য দিবেন যে এর বিপক্ষে আসলে আমার কাছে মনে হয় এই বিষয়ের কারণে এটা নাই। আপনার নম্বর কাটতে পারবে না। আবার প্রভাব আছে এর পক্ষে যদি যুক্তি দেন কেন নাই, তার বিপক্ষে মানে এটার অর্ধেক, বা এখানে যদি 8টা যুক্তি দেন, এখানে 4টা যুক্তি দিলেন, কথার কথা। এখানে যদি 2 পৃষ্ঠা যুক্তি দেন, এখানে 1 পৃষ্ঠা যুক্তি দেন যে আসলে নাই। এখানে অ্যানালাইসিসের ক্ষেত্রে লজিকটা আপনার কাছে ইম্পর্টেন্ট। আপনি যে লজিকটা বেশি দিতে পারবেন ওই লজিকটা লিখবেন। এখানে অনেক সময় বলে আপনি কি মনে করেন বাংলাদেশ মানে দক্ষিণ এশিয়ায় ভারত ও চীনের প্রভাব আছে? থাকলে উল্লেখ করুন, আর না থাকলে বলবেন যে কেন। আপনি যদি বলেন যে নাই, তা আপনি তার পক্ষে একটা যুক্তি দিলে আপনার প্রশ্ন কেউ কাটতে পারবে না। এবং আমরা একটা বিষয় দেখছি যে আমরা যখন ডিপার্টমেন্টে লিখছি, বিশেষ করে আপনারা চিনেন ইমতিয়াজ স্যার, ডক্টর ইমতিয়াজ স্যার, শ্রদ্ধেয় ইমতিয়াজ স্যার আমার শিক্ষক, এবং উনি আমাদেরকে শিখিয়েছেন তুমি যেটার সবচেয়ে বেশি যেটা ডিসএগ্রি করবে এবং ডিসএগ্রি করে যত বেশি লজিক দিতে পারবে তুমি তত বেশি নম্বর পাবে। স্যার এটা আমাদেরকে বলতেন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তুমি যত বেশি যে কোনো একটা কনটেক্সটে ডিসএগ্রি করবে, সাধারণত সবাই এগ্রি করে, তুমি এটা ডিসএগ্রি করে যখন যুক্তি দিতে পারবে তখন তুমি একটু বেশি নম্বর পাবে। কারণ তুমি স্রোতের বিপরীতে গিয়ে যদি লজিক দিতে পারো তাহলে তোমার জন্য এটা ইম্পর্ট্যান্ট, মানে এটা তুমি ভালো করবে। স্যারের কথা ছিল এটা, যে ডিসএগ্রি করলে এবং লজিক দিলে স্যার বেশি নম্বর দিতেন, এবং তিনি বলতেন ক্লাসে তাহলে তুমি বেশি নম্বর পাবে। তা আমি এটা বলবো যে আপনি যদি মনে করেন যে এটা আসলে বিপক্ষে লেখা যায়, ওই যুক্তির আলোকে লিখবেন, অ্যানালাইসিস লিখবেন। আর প্রত্যেকটারই কোশ্চেন অনুসারে ডিমেরিটস অথবা মেরিটস এটা মাথায় রাখবেন, নোট করার সময় এটা মাথায় রাখবেন। আরেকটা বিষয় আমি সবাইকে বলি, সেটা হলো দেখেন আপনি একটা বই পড়ছেন, ধরেন আপনি বললাম বেসিক ভিউ পড়ছেন বা অন্য কিছু পড়ছেন, ধরেন আচ্ছা বেসিক ভিউ বাদ দিই, অন্য একটা বই, যেমন আপনার রচনার জন্য একটা খুব ভালো বই আছে ইউনিক, আসলামের, আমাদের ছাত্র আসলাম পুলিশ ক্যাডার, ওর ইউনিক বইটা, যাই হোক ইউনিক রচনার জন্য ভালো বই। এখন দেখেন এখানে আমি দেখলাম ওদের একটা রচনা মনে শেয়ার করছে ফেসবুকে, আমি দেখলাম, যেমন দেখেন লেখা আছে যে পরিবেশ বিপর্যয় নিয়ে, পরিবেশ বিপর্যয়। এখন পরিবেশ বিপর্যয় নিয়ে বলা আছে, ধরেন এখানে বসে ধরেন বন্যা, জলোচ্ছ্বাস, আমি জাস্ট বললাম ধরেন এরকম করে লেখা আছে যে এক একটা পয়েন্ট এভাবে, ধরেন এই গোল্লা দিয়ে গোল্লার মধ্যে লিখছে। এখন দেখেন আপনাকে জাস্ট এইটাই মাথায় রাখতে হবে যে আমি জাস্ট ওগুলাই লিখবো, কিন্তু আমি ওখানে গোল্লার জায়গায় অন্যটা দেবো, কারণ এটা আপনার নিজের কাছে নিজে যখন মানে যাই পড়েন তাও কিন্তু নোট করতে হবে। আপনি যতজনে নোট পড়েন ওই নোটটাও কিন্তু আবার নোট করতে হয়। এটা কিন্তু ভালো প্রস্তুতি যে নেবে তার জন্য একটা লক্ষণীয়। যেমন দেখেন সে বন্যাটা এরকম গোল্লা যাক জলোচ্ছ্বাস, ধরেন ভূমিকম্প, যদি এটা পরিবেশ হতে নামই লিখলাম আমি। এখন কি করবে যে বুদ্ধিমান, সে কি করবে, সে বন্যাটাকে লিখবে এভাবে যে বিপর্যয় লিখে সে এখানে লিখবে বন্যা, এখানে লিখবে ভূমিকম্প, এখানে লিখবে ধরেন জলোচ্ছ্বাস।
যে আর একটু বুদ্ধিমান সে কী করবে, এটাকে এই বক্সের মধ্যে দিবে। সে আবার এরকমও করে দিতে পারে, এরকম করে দিতে পারে। অর্থাৎ একই বিষয় যদি সবাই একই রকম লেখে, আপনি জাস্ট অন্যভাবে একটা প্রেজেন্টেশনের চেষ্টা করবেন। তো আপনার এখানে অ্যানালাইসিস বেশি আসে। আমি বললাম আপনি যেটাই লেখেন সেটা যুক্তি দিবেন এবং ওইটার বিপক্ষে কয়েকটা যুক্তি দাঁড় করাবেন। এমপিরিক্যালের কোয়েশ্চেন এক এক রকমের, ক্রাইসিসের উত্তর এক এক রকমের হবে, বিস্তারিত পরে বলবো। প্রবলেম সলভিং কয়টা বাজারে? হ্যাঁ, 7:29। প্রবলেম সলভিংয়ে চারটা ধাপের কথা আমি বলে থাকি। প্রবলেম সলভিং আমরা যেটা পড়তাম সেখানে প্রথমত হলো আপনার একটা প্রবলেমের আগে অবস্থা, মানে অর্থাৎ স্বাভাবিক যে কোনো একটা বিষয়ের স্বাভাবিক অবস্থা। রোহিঙ্গা সম্পর্কে দিবে, রোহিঙ্গা স্বাভাবিক অবস্থাটা কি, রোহিঙ্গা সম্পর্কে একটুখানি বললেন। এরা হলো এরকমই, তারা রাখাইনে বসবাস করে, এরা পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠী। স্বাভাবিক অবস্থা সম্পর্কে একটা বিবরণ দিলেন। এরপরে জাস্ট প্রবলেমটা অ্যাড্রেস করলেন, দিস ইজ প্রবলেম। প্রবলেমগুলো কি কি? যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে একটা প্রবলেম থাকবেই, সেই প্রবলেমটা আপনি অ্যাড্রেস করবেন। প্রবলেমের পর আপনি সুপারিশ, রিকমেন্ডেশন দিবেন। রিকমেন্ডেশন, প্রবলেমের পরে আপনি একটা রিকমেন্ডেশন অ্যাড্রেস করবেন, যে কী কী সুপারিশগুলো দিবেন। এই যে রিকমেন্ডেশনগুলো করছেন সেগুলো ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল রেফারেন্সের মাধ্যমে সেটা একটা প্রমাণ দিবেন। ইন্টারন্যাশনাল রেফারেন্স, এই রেফারেন্সের মধ্যে হতে পারে বিভিন্ন উদাহরণ, বিভিন্ন আইন হতে পারে, বিভিন্ন কোনো বিধি হতে পারে, বিধিমালা, বা কোনো চুক্তির উদ্ধৃতি থাকতে পারে। অর্থাৎ আপনি যখন বলবেন যে, ধরেন আপনি বললেন রাখাইনে রোহিঙ্গাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র স্থাপন করতে হবে, করা যেতে পারে। এখানে রিকমেন্ডেশনটা সবসময় পেসিভ সেন্সে হয়। পেসিভ সেন্স, করা যেতে পারে, এটা হতে পারে, এটা বলা যেতে পারে, এটা হোক, মানে এই রকমের অবস্থা, যে পেসিভ সেন্স, ডিরেক্ট না, যেটা হবে, এটা করতে হবে, এটা করা যেতে পারে। এখানে পেসিভ সেন্সে রিকমেন্ডেশনগুলো লিখতে হয়। আবার বলতেছি আমি, পেসিভ সেন্স আপনারা তো বুঝেনি, যারা রিটার্ন দিবেন অবশ্যই পেসিভ সেন্স বুঝেন। তো এই পেসিভ সেন্সের আলোকে যে বিষয়টা আপনার জন্য মানে এখান থেকে যে রিকমেন্ডেশনগুলো দিয়েছেন তার আলোকে দুই একটা বিষয়ের সাথে এখানে একটা উদাহরণ দিবেন। যেমন আপনি বললেন এখানে রাখাইনের জন্য আলাদা রাষ্ট্র করতে হবে, আপনি বলতে পারেন উদাহরণ, যেহেতু তুৎসি বিদ্রোহ, এই তুৎসিদের জন্য রুয়ান্ডা রাষ্ট্র গঠন করা হয়েছে, একটা উদাহরণ দিলেন এখানে। তো এই বিষয়টা হলো যে স্ট্রাকচারটা এরকমের, স্বাভাবিক একটা অবস্থা থাকবে, প্রবলেম একটা মেজার করা হবে, একটা প্রবলেম যে কোনো একটা মানে সমস্যা সম্পর্কে একটা বিবরণ থাকবে, সমস্যা সমাধানের জন্য পেসিভ সেন্সে কতগুলো রিকমেন্ডেশন থাকবে। এরপরে আপনি আন্তর্জাতিক আইনের আলোকে একটা মানে আন্তর্জাতিক আইন, চুক্তি, উদাহরণের আলোকে এটাকে একটা প্রমাণ দিবেন যে আসলে আমার যে সুপারিশগুলো আছে তার একটা যৌক্তিকতা আছে। এটা রেফারেন্স মানে এখানে যৌক্তিকতাকে মূল্যায়ন করা, যে এরকমের উদাহরণ আছে এবং এরকমের নিদর্শন আছে, এরকমের বিষয় এই চুক্তিতে এরকমের বলা আছে, তার মানে কেন করা হবে না, এই সমস্যা সমাধানের জন্য কেন করা হবে না, অবশ্যই এটা করতে পারে। ইন্টারন্যাশনাল কমিউনিটি কেন এটার প্রতি শ্রদ্ধাশীল হয় না এই সমস্যা সমাধানের জন্য। এরপরে আপনাদের একটা আছে পলিসি পেপার। কারণ পলিসি পেপার আপনি কে, যদি আপনি সরকারের প্রতিনিধি হন তাহলে এক ধরনের হবে, আপনি সরকারকে একটা বিষয় দেবেন সেটার জন্য আরেকটা হবে। আপনি যদি এখানে দুইটা বিষয়, একটা হলো যদি আপনি গভর্নমেন্ট হন, হোয়েন ইউ আর গভর্নমেন্ট, আর যখন আপনি গভর্নমেন্টকে সুপারিশ করবেন, যেমন আপনি যখন জাতিসংঘে কোনো কিছু প্রেজেন্ট করবেন, তখন কিন্তু আপনি গভর্নমেন্ট, মানে আপনি স্টেট অ্যাক্টর, আপনি গভর্নমেন্টের প্রতিনিধি হিসেবে যাবেন, এবং তখন আপনাকে জাস্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এর মাধ্যমে শুরু করতে হবে। এরপরে আপনি এখানে যে প্রবলেমটা আছে প্রবলেমটা সম্পর্কে অ্যাড্রেস করে এবং আপনার হলো
রিকমেন্ডেশন, প্রবলেম অ্যাড্রেস করা, আপনার রিকমেন্ডেশন থাকা, এবং শেষে হলো আপনি যে কে, রিকমেন্ডেশনগুলো করলেন এবং আপনি একটা দাবি জানাবেন। আপনি এখানেও জাস্ট এই সেম এই যৌক্তিকতার একটা বিষয়, সেটা আপনি এখানে দাবি জানাবেন। এই দাবি জানিয়ে আপনি যেটা হলো আপনার নীতিপত্রের আলোকে আপনার একটা সিগনেচার থাকবে, এবং আপনি যে আপনার একটা সিগনেচার থাকবে, এবং আপনি পিপলস রিপাবলিকের আপনি কোন প্রতিনিধি সেটা লেখা থাকবে, যে অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট, আমি বাংলাদেশ গভর্নমেন্টের মনে করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা হিসেবে আপনি গেছেন। এখন এটা গেল এটা। এখন গভর্নমেন্টকে সুপারিশ করতে হবে। গভর্নমেন্টকে সুপারিশ করার ক্ষেত্রে আমি আবার এটা, আপনাদের কমেন্ট তো দেখি না, আপনারা কি কমেন্ট করতেছেন? সরি, ওকে। ফ্যানটার অবস্থা খারাপ। তো যেটা হলো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ দিয়ে শুরু করবেন, এখানেও জাস্ট প্রবলেম থাকবে, এখানেও আপনার রিকমেন্ডেশন থাকবে, এখানে আপনার কিছু দাবি থাকবে। আপনি যখন রাষ্ট্রের পক্ষে চাইবেন তখন কিছু দাবি থাকবে, সেটা ওই ইন্টারন্যাশনাল রেফারেন্সের আলোকে। আর এখানে লাস্টে সিগনেচার থাকবে, এবং আপনার পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের যে পরিচয়, সে পরিচয়টা দেওয়া থাকবে। আর গভর্নমেন্টকে যখন আপনি এখন নন স্টেট অ্যাক্টর, যে আপনি একজন ইন্টারন্যাশনাল অ্যানালিস্ট, বা আপনি একজন শরণার্থী বিশেষজ্ঞ, আজকে শরণার্থীদের রক্ষা করার জন্য আপনি কী কী পরিকল্পনা গ্রহণ করবেন, কী কী পরিকল্পনা গ্রহণ করা যায়, এবং সেটাও যদি বলেন, আপনি যদি বলা হয় যে আপনি অমুক, আপনার পরিচয় বলে দেয়, আপনার সেই প্রতিষ্ঠানের একটা লোগো দিবেন, বা আপনি অমুক একটা লোগো, বা একটা হলো আপনার প্রতিষ্ঠানের নাম অ্যাড্রেস করে তারপরে আপনি এখানে আলোচনা একটু ওই যে ভূমিকার মতো স্থিতি স্বাভাবিক অবস্থা ওইটার মতোই, জাস্ট এটাই স্বাভাবিক অবস্থার মতো একটা কিছু বলে, এরপরে প্রবলেম এগুলো, তারপর আপনি রিকমেন্ডেশন বলবেন, এখানেও ঠিক যৌক্তিকতা দিবেন, যৌক্তিকতা দিয়ে আপনি সিগনেচার করবেন। জাস্ট এখানে সিগনেচার না করে আপনি জাস্ট হলো এ বা বি এরকম একটা সংকেত ব্যবহার করবেন, এরপর হলো পরিচয় দিবেন। এখানেও সিগনেচার বলতে ওই রকমের সিগনেচার, মানে একটা ডামি সিগনেচার এটা, এরপরে অমুক দিয়ে তারপর একটা পরিচয় দিবেন। জাস্ট এখানে দুইটাই সেম, মানে তিনটা সেমের ক্ষেত্রে এখানে জাস্ট হলো আপনার পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের লোগো দেয়া। আচ্ছা, একটা বিষয় হলো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এটার একটা স্মারক নম্বর থাকে, তারিখ থাকে, এটা সবসময় থাকে। যে কোনো প্রতিষ্ঠানের স্মারক থাকবে, একটা স্মারক নম্বর দিবেন, স্মারকটা 11 ডিজিটের দিলে ভালো হয়, 11 ডিজিটের, 4 ঘর পরপর 11 ডিজিটের স্মারক নম্বর, আর তারিখ দিবেন একটা। তারিখ দেওয়ার পরে আপনি জাস্ট এখানে একটা লিখবেন যে রোহিঙ্গা সমস্যা, যে সমস্যাটা, আমি এটা আরেকবার একটু লিখে দিই, সুন্দর করে লিখে দিই, দাঁড়ান। গভর্নমেন্ট প্রতিনিধি হিসেবে যেটা করা উচিত, প্রথমত হলো নাম্বার 1, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা, স্মারক, তারিখ, রোহিঙ্গা সমস্যা, ধরেন একটা সমস্যা, তারপর সমস্যাগুলো অ্যাড্রেস করা, এরপরে হলো সমস্যা সমাধানে রাষ্ট্রের সুপারিশ, এরপরে হলো সুপারিশের যৌক্তিকতা, এরপরে সিগনেচার, এবং এখানে অবশ্যই এই লেখাগুলো, আমি যে কথাগুলো বললাম, পেসিভ সেন্সটা ইম্পর্ট্যান্ট। তারপর আমি আপনাদেরকে দুইটা যদি দেখাই, বা একটা কোশ্চেন দেখাই, বা দুইটা কোশ্চেন দেখাই, আপনাদের কাছে এটা ক্লিয়ার হবে। ওকে, যা হোক, ওকে,
একজন বলতেছে শর্টলি ডিসকাশন করুন। হ্যাঁ, শর্টলি ডিসকাশন করতেছি। আমরা আজকে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বলতেছি, একটা ছোট্ট গাইডলাইন হলো বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালের গুরুত্ব অনেক বেশি। এখানে 300 নম্বর, ভালোভাবে লিখলে এখানে ভালো নম্বর পাওয়া যায়। আমি কিন্তু বাংলাদেশ বিষয়গুলি আমি লিখছি আমার আলোকে বললাম। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 66% মার্কস এবং বাংলাদেশ অ্যাফেয়ার্সে 70% মার্কস পেয়েছিলাম, কিন্তু আমার সায়েন্স এবং ম্যাথের দুর্বলতার কারণে আমি ভালো করতে পারি নাই। আপনারাও যারা আছেন সায়েন্স এবং ম্যাথে ভালো, তারা একটুখানি সিরিয়াস হয়ে মোটামুটি বাংলাদেশ ইন্টারন্যাশনাল একটা ভালো অ্যাড্রেস করবেন। লেখার মধ্যে গ্রাফ, ট্যাবল, পেন্সিলের ব্যবহার থাকবে, ডাবল কালির কলম থাকবে, এরপর হাইলাইটিং করা থাকবে, ইনফরমেশন থাকবে, অবজেক্টিভ স্টাইল লিখতে হবে, নাম্বারের ব্যবহার করতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। টাইম ম্যানেজমেন্ট বুঝাচ্ছি আমি, যে টোটাল টাইম মিনিটকে নম্বর দিয়ে ভাগ করব। 5 নম্বর ইকুয়াল টু কত, 1 নম্বর ইকুয়াল টু 1.8, তাহলে 4 নম্বর ইকুয়াল টু 7.2। এইভাবে করে আমার অ্যাড্রেস করতে হবে যে আসলে এই নম্বরে এইটা থাকে। এরপরে হলো উক্তি থাকবে, লেটেস্ট সোর্স থাকবে, নাম্বারের ব্যবহার, বিভিন্ন সাল, পার্সেন্ট, নম্বর, তারপরে হলো বাংলার মধ্যে ইংলিশ টার্মিনোলজি ব্যবহার, তারপরে হলো যৌক্তিকভাবে লেখা। একটু বানায় লেখা যায়, কিছু কিছু জিনিস বানায় লিখলেও ওইটার সাথে যৌক্তিক করে লেখা। অর্থাৎ আমি গণহত্যা সম্পর্কে লিখবো, জিনোসাইড কনভেনশন দেবো। আমি নারী অধিকার সম্পর্কে লিখবো, সিরিও লিখবো। আমি মানবাধিকার সম্পর্কে লিখবো, আমি ওখানে ইউডিএইচআর বা ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস লিখবো। আমি পরিবেশ সম্পর্কে লিখবো, সেখানে আমি রিও কনফারেন্সকে আমি ইনক্লুড করব। এইরকমের আর কি, আমি যেই টপিকটা লিখবো ওই টপিকের সাথে রিলেটেড কনভেনশন, কোনো চুক্তি, কনফারেন্স, এগুলো আমি উল্লেখ করব। এরপরে হলো উদ্ধৃতির ব্যবহার, আন্তর্জাতিক চুক্তি, আইন, এই শব্দগুলো মানে এগুলোর ব্যবহার। বাংলাদেশের কোনো বিষয়বলি লিখতে গেলে সংবিধান, আইন এ সম্পর্কে উল্লেখ করা। বাংলাদেশ বিষয়বলিতে জোর দিতে বলছি আমি, বাংলাদেশ বিষয়বলিতে জোর দিবেন। বাংলাদেশ বিষয়বলি বাংলাদেশে আসে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আসে, রচনায়, এসেতে আসে। এরপরে বলছি আমি সংবিধান, অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি, সংবিধানের সাথে কিন্তু সরকার ব্যবস্থা আসবে। সংবিধান, সরকার ব্যবস্থা, অর্থনীতি, বাংলাদেশের অর্জন, এগুলোর প্রতি একটু গুরুত্ব বেশি দিতে হবে। এরপরে বলছি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, কনসেপচুয়াল ইস্যুস বলছি যে শুধুমাত্র সিলেবাসে যে শব্দগুলো আছে সেগুলো পড়লেই হবে না, তার সাথে রিলেটেড বিষয়গুলো পড়তে হবে। রিলেটেড বিষয়গুলো টাইপস অফ স্টেটের মধ্যে শুধু মডার্ন স্টেট পড়লেই হবে না, এখানে অন্য স্টেটে পড়তে হবে। এরপর আমি বলেছি যে এখানে 7 মিনিট 12 সেকেন্ডের মধ্যে আমি 4 নম্বরের কোয়েশ্চেন শেষ করব। এরপরে বলেছি আমি এখানে অবজেক্টিভ স্টাইলে লিখবো। এরপরে বলেছি এখানে ইন্টারন্যাশনাল 8-10টা বইয়ের নাম, রাইটারের নাম এবং হলো বিভিন্ন চুক্তি সনদের নাম মনে রাখবো, যে আমি এই বিষয়গুলো আসলে এখান থেকে এই উক্তিটা আমি দেবো। আমি এই এই কিয়োটো পরিবেশ থেকে আসলে কিয়োটো প্রোটোকলের আমি এই অনুচ্ছেদ থেকে এই কথাটা আমি লিখবো। যে কোনো কোশ্চেনই আসুক উষ্ণতা সম্পর্কে আমি এখানে লিখে আসবো। শরণার্থী সম্পর্কে যেটা আসুক আমি জেনেভা কনভেনশনের এখান থেকে আমি একটু লিখবো। সেটার একটা 8-10টা তথ্য মনে রাখবো, 8-10টা সোর্স মনে রাখবো, সেটা আমি ওখানে বসাবো। আর একটা বিষয় হলো আমি বলছি উদাহরণ দিতে হবে। কনসেপচুয়াল ইস্যুতে উদাহরণ দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। যে কোনো এখানে তাত্ত্বিক আলোচনা, বাংলাদেশের উদাহরণ অ্যাভয়েড করাটাই ভালো। এটা ইন্টারন্যাশনাল উদাহরণ দেওয়াটা খুবই যুক্তিযুক্ত হবে। এরপরে হলো বাংলাদেশ বিষয় বলে, যেমন দেখেন আপনি যখন এমডিজি কি আসবে, যেমন সাধারণ গাইডগুলোতে যা লেখা আছে এমডিজি কি, এখানের মধ্যে লেখা আছে বাংলাদেশ এমডিজি অর্জন করেছে এই সেই, এটা কিন্তু এখানে জীবনও আসবে না। কনসেপচুয়ালি বাংলাদেশি এমডিজি ফাটায় ফেলাইছে, এসডিজি ফাটায় ফেলাইছে, দরকার নেই। এসডিজি কি, এসডিজির গোলসগুলোকে কি, এসডিজি উন্নয়নশীল বিশ্বের জন্য কি করণীয়, সেটা পড়লে এখানে দিতে হবে। এখন আপনি এসডিজি পড়ে দিয়ে বাংলাদেশের করণীয়, বাংলাদেশের এগুলো যদি আপনি কনসেপচুয়ালের মধ্যে ঢোকান, তাহলে এটা কিন্তু আলোচনা, এটা কিন্তু তাত্ত্বিক না। কনসেপচুয়াল বিষয়টা তাত্ত্বিক, থিওরিটিক্যাল। এখানে বাংলাদেশ আসবে না, সত্যি আসবে না। গাইডগুলোতে বাংলাদেশ নিয়ে অনেক কিছু লেখা আছে, বাংলাদেশের বিষয়টা এখানে আসবে না। এরপরে হলো কনসেপচুয়ালের পরে আমি বলছি যে এমপিরিক্যাল ইস্যুসে 15 নম্বরের জন্য 27 মিনিট সময় পাওয়া যাবে। 27 মিনিটের জন্য আমি ভাগ করব। এখানে 8 থেকে 9 পৃষ্ঠা লেখা যাবে 27 মিনিটের জন্য। 8 থেকে 9 পৃষ্ঠা, 7 থেকে 8 পৃষ্ঠা, 3.5 মিনিটে 1 পেজ ধরলে 7 থেকে 8 পৃষ্ঠা এখানে লেখা যাবে। এখানে ম্যাপ দেওয়া যাবে, এখানে অ্যানালাইসিস দেওয়া যাবে, এখানে অ্যানালাইসিস যুক্তি দেওয়া যাবে। আমি যেই অ্যানালাইসিসের মধ্যে আমি যেটা মনে করব লজিক্যাল, এটা আমি ডিসএগ্রিও করতে পারি, এগ্রিও করতে পারি, সেটা আমি এখানে, আমি যদি এগ্রি করি কোনো কিছু কোশ্চেনের সাথে, তাহলে এগ্রি করলে এগ্রির পক্ষে যদি 10টা আমি যুক্তি দিই,
আমি ডিসএগ্রির বিপক্ষে, কেন ডিসএগ্রি তার পক্ষে অর্থাৎ ওই বিষয়টির বিপক্ষে আমি ওখানে আরও 4টা বা 5টা আমি ওখানে লজিক দাঁড় করাবো, তাহলে খুব ভালো উত্তর হবে আর কি। এখন যদি মনে করেন আপনি যদি গদবাদা লিখতে থাকেন, বাংলাদেশের ধরেন পরীক্ষা আসছে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্ব আলোচনা করুন, ভূরাজনৈতিক গুরুত্বের প্রভাব আলোচনা করুন, এখন এখানে যদি আপনি খালি মানে ধুমায়া খালি এক পক্ষই লেখেন যে আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ অবস্থানে আছি, এটা দেখতে এত এত চমৎকার একটি জায়গা, এখানে আমরা সমুদ্র সীমা পেয়েছি, এখানে প্রচুর খনিজ আছে, বদ্বীপ অঞ্চল, এখানে ক্লাইমেট আছে, ক্লাইমেটের একটা মানে জীববৈচিত্র্য আছে, বা এখানে আমার সুন্দরবন আছে, এখানে আমার ফসল হয় বেশি, খালি পক্ষেই দেখলেন, কিছু বিপক্ষ আছে, এখানে সাইক্লোন হয়, এটা কিন্তু বিপক্ষ, এটা টানেলের মতো, এটা একটা বিপক্ষ, মানে ফানেলের মতো এই রকমের বিষয়গুলো বিপক্ষ কিছু লিখতে হবে। আচ্ছা, এটা আর প্রবলেম সলভিংয়ে বলছি 4টা বিষয়: স্বাভাবিক অবস্থা, প্রবলেমের আগে, প্রবলেমটা অ্যাড্রেস করা, প্রবলেমের জন্য একটা রিকমেন্ডেশন দেওয়া, মানে সমাধানের জন্য একটা রিকমেন্ডেশন দেওয়া। রিকমেন্ডেশনটা হবে পেসিভ সেন্সে, এবং রিকমেন্ডেশন যেগুলো দিয়েছে সেগুলো ইন্টারন্যাশনাল ল, ট্রিটিস, অর্গানাইজেশনস বা বিভিন্ন উদাহরণ, এক্সাম্পলের আলোকে যে সমাধান হয়েছে বিভিন্ন প্রবলেমের, সেই আলোকে আমার রিকমেন্ডেশনগুলোকে যৌক্তিক করে তোলা। যখন এটা আমি নীতিপত্র লিখবো তখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লিখবো, এবং আমার পররাষ্ট্র মন্ত্রণালয় যেই মন্ত্রণালয়টা আমরা চাইবে, পররাষ্ট্র মন্ত্রণালয় লিখবো, ঢাকা লিখবো, ঠিকানাটা লিখবো, স্মারক নম্বর দিব, তারিখ নম্বর দিব, একটা হেডিং দিব যে হ্যাঁ এই সমস্যা ও সমাধান, যেইটা চাইবে সেই সমস্যা ও সমাধান, হেডিং দিব। হেডিং দেওয়ার পরে আমি সমস্যা লিখবো, সমস্যা লেখার পরে আমি সমাধান লিখবো, সমাধানের পর আমি যৌক্তিকতা দাবি করব, এবং যৌক্তিকতার মধ্যে মানে অর্থাৎ যেটা ইন্টারন্যাশনাল রেফারেন্সের কথা বলা হয় মানে প্রবলেম সলভিংয়ে, ওটা আমি ইন্টারন্যাশনাল রেফারেন্স আমি জাস্ট দাবি, এখানে আপনার রিকমেন্ডেশনের পক্ষে দাবি থাকবে। আবার একটা বিষয়, এখানে কিন্তু সবগুলো পয়েন্ট হবে না, একটা প্যারা হবে, সমস্যার একটা প্যারা হবে, সমাধানের জন্য একটা প্যারা হবে। সমাধানে যখন সমস্যার সমাধান লিখবেন তখন কিন্তু আপনার ক খ গ গ দিয়ে সমাধান লিখবেন, উপরে একটা আলোচনা করে নিচে ক খ গ গ দিবেন, এরপরে আপনি কি করবেন, যুক্তিবাদ দেবেন। আমি আবার বলছি, নীতিপত্রে টপিকটার নাম মানে টপিকটা না, সরি পয়েন্টের নাম হবে না, আমি কিন্তু বিবরণের কথা বলছি, ওখানে নাম হবে প্রবলেম সলভিংয়ে ডিরেক্ট নাম হবে প্রবলেম, রিকমেন্ডেশন, ইন্টারন্যাশনাল রেফারেন্স, কিন্তু নীতিপত্রের মধ্যে এখানে পয়েন্ট লেখার দরকার নেই, ওখানে হেডিং হবে, শুরুতেই হেডিংটা হবে, মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্মারক তারিখের পরে হেডিং হবে। এরপরে আমি বলেছি এখানে রেফারেন্স থাকবে, রেফারেন্স যৌক্তিকতা থাকবে, এবং নিচে সিগনেচার থাকবে, সিগনেচার ডামি সিগনেচার এ বা বি এরকম একটা ই করে পেজে এ লিখলেন, লেখা একটা টান দিয়ে এখানে জাস্ট আপনি তারিখ দিলেন, এখানেও তারিখ হবে, সিগনেচার হবে, তারিখ হবে, এবং এখানে আপনার পরিচয়টা হবে, এখানে পরিচয়টা হবে, অবশ্যই পরিচয়টা হবে, এবং ডান দিকে হবে, ডান দিকে, বাম দিকে না, ডান দিকে নিচে, ডান দিকে নিচে। আমাদের রাষ্ট্রীয় যে পেপারসগুলো থাকে, রাষ্ট্রীয় পেপারসগুলো সবসময় ডান দিকে থাকে, ডান দিকে তার ডেজিগনেশনটা থাকে, উপরে কিন্তু প্রতিষ্ঠানের নাম থাকে, স্মারক থাকে, সব কিছু বিবরণ থাকে, এবং নিচের ডান দিকে সিগনেচার এবং তার ডেজিগনেশনটা থাকে, পুরো ডেজিগনেশনটা থাকবে। এটা হলো গভর্নমেন্টের ক্ষেত্রে, এটাই বলছি। আপনাদের সাথে অনেক কথা হলো, ইনশাল্লাহ আপনাদের আগামীকালকে, আচ্ছা আপনার এটা বইয়ের ব্যাপারে একটু বলে নেই। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য এসিউরেন্স অথবা মিলার্স গাইড, আর বেসিক বই ইনশাল্লাহ আসবে প্রিলি রেজাল্টের পরে, বেসিক বইয়ের কাজ চলতেছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের। বাংলাদেশ বিষয়গুলো আপনারা পড়ে রাখেন, সংবিধান এবং সমীক্ষা, এই দুইটা পড়ে রাখেন। আর বাংলাদেশ বিষয়গুলি ইনশাল্লাহ জুন মাসে যখন বাজেট পেশ হবে, বাজেটের পরে আসবে। আপনারা বাংলাদেশ বিষয়গুলির জন্য এসিউরেন্স গাইড পড়তে পারেন, এসিউরেন্স গাইডই ভালো হবে, আর পাশাপাশি ওরাকল রাখতে পারেন। রিটেনের গাইডের জন্য প্রফেসরস ভালো না, তবে সংবিধানের জন্য প্রফেসরস ভালো, সংবিধানের আলোচনার ক্ষেত্রে প্রফেসরস গাইডের উত্তরগুলো ভালো। তারপরে দেখে নিন যে সংবিধানের অন্যান্য বই একটু দেখে, তারপরে যদি দেখেন যে অন্য বইতে ভালো লিখছে তাহলে ওই বইটাই কিনেন, এই হলো কথা। আর রিটেনের জন্য সিরিয়াসলি পড়াশোনা করেন, যাদের নম্বর ভালো থাকবে মনে করেন সিরিয়াসলি পড়াশোনা করেন। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা বাংলাদেশ, ইন্টারন্যাশনাল এবং ইংলিশ তিনটায় গুরুত্ব দেন, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তারা ম্যাথ এবং সায়েন্স এই দুইটায় গুরুত্ব দেন। ইংলিশ কিন্তু গুরুত্বপূর্ণ ভাই, ইংলিশে অনেকে দেখবেন 60 পাওয়া যাবে, অনেকে দেখবেন 60 পাবে না, চান্স পাস কিন্তু 60-তে, অনেকে দেখবেন ফেল করে যাবে ইংলিশে অনেকে দেখবেন 90 পাবে না, কিন্তু অনেকে দেখবেন ঠিকই 124, 25, 130 পেয়ে যাবে, এবং তারা কিন্তু ভালো ক্যাডার পাবে। ইংলিশের জন্য কি করবেন, প্রয়োজনে যারা ইংলিশ পড়ায় তাদের সাথে কথা বলেন, অথবা ইংলিশ যারা ভালো পারে তাদের সাথে কথা বলেন, ইংলিশ নিয়ে একটু চিন্তা করেন। ইংলিশটা খুবই ফ্যাক্ট, ইংলিশ খুবই ফ্যাক্ট।
বিজ্ঞান কিন্তু আপনি পড়ে কুলাতে পারবেন না, বিজ্ঞানের প্রতি নজর দেন। যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, বিজ্ঞানের প্রতি অবশ্যই আপনি গুরুত্ব দেন। কুলাতে পারবেন না ভাই, হিউজ পড়া বিজ্ঞান। নোট করতে হবে, শর্ট শর্ট নোট করতে হবে, বিগত কি আসছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে 9, 10 এবং ইন্টারমিডিয়েট বই মিলে তারপরে পড়বেন। ওকে, যাই হোক, অনেক কথা হলো। একজনে বলছে যে নীতিপত্র তো বুঝতে পারছি না, আরও বুঝবেন না পরে ইনশাল্লাহ, যখন আমরা পড়বো আরও বুঝতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই। আগামীকালকে ক্লাস 8:30টায়, তবে এই গ্রুপে হবে না, আমাদের সেই নিয়মিত 41 BCS ইন্টারন্যাশনাল বাংলাদেশ অ্যাফেয়ার্সের ওই গ্রুপে হবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।